হ্যালো। আচ্ছা দেখো, আজকের আমরা ক্লাসটা যেটা করছি বেসিক্যালি, তো এটা আমি আজকে একটু প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার একটু টাইমটা নিয়ে প্রবলেম হচ্ছে আজকে। তো ক্লাসটা যাতে মিস না যায় তাই জন্য আমি কী করছি, ক্লাসটাকে আমি প্রি রেকর্ডেড ক্লাস হিসাবে আমি এটাকে তৈরি করে রাখছি আগে থেকে। তোমাদেরকে ঠিক সময় আমি এই লিঙ্কটা থেকে তোমরা ঢুকে এই ভিডিওটা এখন দেখছো, ঠিক আছে? এবার দেখো, তো আজকে বেসিক্যালি আমরা মানে যেটা যদি লাইভ ক্লাসও হতো, আজকে বেসিক্যালি এই ক্লাসে আমরা কি আলোচনা করতাম, এই যে তোমরা লিঙ্কটা দিয়ে যে এই ভিডিওটাতে দেখছো, তো এখানে বেসিক্যালি আমরা কি দেখতাম যদি ক্লাসটা লাইভ হতো, বা এখানে আমি যে প্রি রেকর্ডেড আগে থেকে যে আমি রেকর্ড করে রেখেছি। তো দুটো ব্যাপারটা একই, আলাদা কিছু না। এখানে কি যে তোমরা গুগল মিটে গিয়ে দেখছো, আর এখানে আমি আগে থেকে জিনিসটা আমি নিজে থেকেই ডেসক্রাইব করে রাখছি এবং জিনিসটা পুরো লেকচারটাকে তৈরি করে রাখছি। তো এখানে খুব বেশি প্রবলেম হবে না সেরকম, কারণ আমি অলরেডি যে জিনিসগুলো পড়াই, আমি তোমরা ভালো করেই জানো যে আমি প্রত্যেকটা জিনিসকে নিজে থেকেই তার কোশ্চেন অ্যান্সার সিরিজ করে এবং যা যা কনসেপ্ট তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন জাগে সেগুলোকে আমি অলরেডি ডিসকাস করে দিই। তো আশা করি খুব বেশি প্রবলেম হবে না। তো দেখো কতটা তোমরা এখান থেকে বুঝতে পারো, ঠিক আছে? তো এই ক্লাসটা আমি আগে থেকে রেকর্ড করে রাখছি তোমাদের জন্য। দেখো বেসিক্যালি আজকে যেটা আলোচনা করতাম যদি লাইভ ক্লাস হতো, তো সেম একই জিনিস, সেই জিনিসটাই আমি এখানে আলোচনা করছি। আগে থেকে আমি তৈরি করে রাখছি লেকচারটা, আর কিছুই না, আগে থেকে করে রাখছি। তোমরা যখন পাবে এটা রেকর্ডেড ফর্মে পাবে, বোঝা গেল? তো হ্যাঁ, অবশ্যই যদি এই ক্লাসটার সম্বন্ধে কোনো রকম যদি কোয়ারিজ থাকে, তো নেক্সট ডে আমাদের যা কিছু আমরা করব, আর নেক্সট ডে যখন আমরা ডিসকাস করব, তো সেইখানে তোমরা অবশ্যই বলবে যে স্যার আগের দিনে এই ক্লাসটার এই জিনিসগুলো আমরা বুঝতে পারিনি। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে আমি আজকে যে জিনিসগুলো আলোচনা করতে চাই বা যে জিনিসগুলো আমি আজকে আলোচনা করব, শুরুতেই সেটার একটুখানি আমি কথা বলে রাখি। সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব, সেটা বেসিক্যালি আমাদের যেটা ফোকাস থাকবে, বেসিক কনসেপ্ট অফ নাম্বারস, মানে কত ধরনের নাম্বারস হয়, সেই নাম্বারসের বেসিক কনসেপ্ট আমরা আজকে শিখব। আর কি শিখব? আর শিখব ফাংশনের বেসিক কনসেপ্ট। আর কি শিখব? ইকুয়েশন বলতে কি বুঝি বা ইকুয়েশনের বেসিক কনসেপ্ট। আর কি শিখব? আর শিখব ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, আর তার সাথে শিখব, তোমরা অলরেডি ছোটোবেলা থেকে ক্লাস 9, 10, 11, 12 সব জায়গাতেই বেসিক যে অ্যালজেব্রিক কিছু ফর্মুলা শিখেছো, সেই ফর্মুলাগুলো জাস্ট আমি আর ডিসক্রাইব কিছু করবো না, কী কী ফর্মুলা কাজে লাগবে আমি জাস্ট ফর্মুলার লিস্টগুলো একবার ডিসক্রাইব করে দেবো, আর ফর্মুলাগুলো একবার লিখে দেবো, সেগুলো তোমরা একটুখানি নোট করে নেবে কপিতে, ঠিক আছে? তো আর শিখবো হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলাস। এটা হচ্ছে প্রথম পার্ট। এই জিনিসটা যেটা আছে না, এটা কিন্তু কোনো জায়গায় কোশ্চেনও তোমার দরকার পড়বে না, বা এখান থেকে কেউ কোশ্চেন কিন্তু কেউ তৈরি করবে না। এটা হচ্ছে একদম বেসিক। যেমন বলে না যে তোমাকে যদি ক্লাস 11-এ ভর্তি হতে হয় সায়েন্স নিয়ে, তাহলে তোমাকে কী করতে হবে, যে ক্লাস 10-তে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টে এত% নাম্বার পেতে হবে। সেরকমই আমরা অ্যাকচুয়ালি শুরু করতে যাচ্ছি ম্যাথামেটিক্স আজকে, যেটা আমরা শুরু করব বা আমাদের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কী চ্যাপ্টারের নাম? কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে শিখতে গেলে বা জানতে গেলে আমাদের এমন কিছু কিছু টার্মের বা টার্মিনোলজি দরকার পড়বে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এই জিনিসগুলো, বোঝা গেল? এখানে কি এই জিনিসগুলোর আমাদের কনসেপ্ট দরকার পড়বে কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করতে গেলে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করবো, বা এখান থেকে আমরা এর কনসেপ্টগুলোকে নেব এবং ফার্দার ডিসকাস করব যে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে কী কী জিনিসগুলো আমরা পাই। তো অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশন কী, বা অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক নামটা কোথা থেকে এলো, বা অ্যাকচুয়ালি কী জিনিসগুলো, সেগুলো জানার আগে আমাদের বেসিক যে জিনিসগুলো, ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে জানতে হবে, বেসিক যে নলেজগুলো আমাদেরকে জানতে হবে, সেটা কি? সেগুলো হচ্ছে এগুলো কী কী? সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নাম্বারস, কত ধরনের নাম্বারস হয় সেই নাম্বারসগুলোকে জানতে হবে। ফাংশন কী জিনিস সেগুলোকে জানতে হবে, ঠিক আছে? ইকুয়েশন কী জিনিস সেগুলোকে জানতে হবে। ভেরিয়েবল কী জিনিস, কনস্ট্যান্ট কী জিনিস, এবং বেসিক কিছু অ্যালজেব্রিক ফর্মুলাস আমাদেরকে জানতে হবে, বোঝা গেল? তো এই জিনিসগুলো যখনই আমি জেনে যাবো, এই ওভারঅল কনসেপ্টগুলো যেগুলো, যদিও বা এইটার সম্বন্ধে আমি খুব বেশি ডিটেলসে আলোচনা করবো না, কারণ অলরেডি আমি এই জিনিসগুলো বারবার বলে এসেছি। জাস্ট একবার একটা রিক্যাপ করে দিয়ে বা একই জায়গাগুলোকে সামারাইজ করে দিয়ে আমি আজকে নেক্সট পার্টে আমাদের ঢুকবো,
বা সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে আমরা স্টার্ট করব, বোঝা গেল? তো কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করার আগেই আমি শুরু করছি আজকে প্রথমেই নাম্বারস দিয়ে প্রথমে স্টার্ট করছি, তারপরে অ্যালজেব্রিক ফর্মুলাস আমি কিছু ডিসকাস করে দেবো, তারপরে ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং ইকুয়েশন এবং ফাংশন, এই চারটে জিনিস কম্বাইন করেই আমি অ্যাকচুয়ালি থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে আস্তে আস্তে এন্ট্রি নেব, বোঝা গেল? তো বেসিক কনসেপ্ট অফ নাম্বার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নাম্বারস। দেখো, তাহলে প্রথম আমি যে টপিকটা শুরু করতে চাইছি বা প্রথম যে টপিকটা আমি শুরু করব সেটা হচ্ছে নাম্বারস। এবার দেখো অ্যাকচুয়ালি নাম্বারস বলতে কী বোঝাচ্ছি, আর নাম্বার অ্যাকচুয়ালি কত ধরনের হয়, বা অ্যাকচুয়ালি এই কনসেপ্টগুলো কেন আমার কাজে লাগবে, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজ হবে একটু বাদেই। তো ওই জন্য প্রথমে আগে নাম্বারসটা আমরা দেখে নিই। আচ্ছা, বেসিক্যালি নাম্বারস বলতে তোমরা কী বোঝো? তোমাকে যদি আমি বলি নাম্বার বলতে কী বোঝো, তুমি কি বলবে? স্যার নাম্বার বলতে আমি যেটা বুঝি 0, 1, 2, 3, 4 ডট 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 ডট, স্যার যা কিছু লিখবেন এইগুলোকে আমি বেসিক্যালি নাম্বারস বলি। কিন্তু ম্যাথামেটিক্সে যখন আমরা নাম্বারস বলবো, কথাটা ইউজ করবো নাম্বারস, তখন এর ডিফারেন্ট ক্লাসিফিকেশান আছে। তো আমাদেরকে শুরুতেই যেটা জানতে হবে, ডিফারেন্ট ক্লাসিফিকেশান অফ ডিফারেন্ট নাম্বারস, বা নাম্বারসের ক্লাসিফিকেশান করে সে সেখানে যার ক্লাসিফাই করলে স্যার যেখানে ডিফারেন্ট যে নাম্বারসগুলো আমরা পাই, সেই নাম্বারসগুলো প্রথমে আপনাকে জানতে হবে। এটা যদিও বা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এত দূর এসে আমাদের এখানে বলার কোনো এগুলো দরকার পড়ে না, কিন্তু তাও আমি একবার চেষ্টা করি সবাইকে, যেহেতু সবাই তো সব ব্যাকগ্রাউন্ডে প্রিভিয়াসলি স্ট্রং থাকে না, বা সবাই সব কিছু পড়ে আসবে, এটা অন্তত আমি অ্যাজ এ টিচার আমি যখন পড়াচ্ছি আমার এটা এক্সপেক্ট করাটা উচিত না। তো যারা জানো তারা অবশ্যই জানো, আমি সেটা নিয়ে কোনো কিছু বলছি না, তাদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ। কিন্তু যারা জানো না তারা অ্যাটলিস্ট জেনে নাও, পরে যেন বারবার এই জিনিসগুলোকে, বা পরে যেন যখন অঙ্ক আরও ভাস্ট আমরা ঢুকবো, বা ভেতরে যখন অ্যানালিসিসে ঢুকবো ফার্দার, তখন যেন বারবার এই জিনিসগুলোকে যেন ডিসক্রাইব করতে না হয় কোনটা কী জিনিস, তখন যেন পার্টিকুলার টার্মিনোলজিগুলো শুনেই যেন মনে পড়ে যায় স্যার এটা মানে এটা বলেছিল, এটা মানে ওটা বলেছিল, সেটা মানে সেটা বলেছিল। তো এই জন্যই আমি চাইছি একবার প্রথমে এই বেসিক জিনিসগুলোকে একবার ছোট করে রিক্যাপ করে দিয়ে আমি ফাইনাল চ্যাপ্টারে ঢুকবো। চ্যাপ্টারটা শুরু করতে বা বলতে বেশি সময় লাগবে না, কিন্তু তার প্রিরিকুইসাইট যেগুলো, বা একদম শুরুর যে বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো জানাটা জরুরি। তাহলে ইন জেনারেল তোমাকে যদি আমি বলি নাম্বারস বলতে কী বোঝো, তুমি বলবে স্যার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যা খুশি এরকম বলবে পরপর, বলবে স্যার যত অবধি আপনি লিখবেন সেটা হচ্ছে নাম্বার। এবার শুরু হচ্ছে এই কনসেপ্ট, নাম্বারের কনসেপ্ট। তো নাম্বারকে বেসিক্যালি ভালো করে আগে বুঝবে, নাম্বারসকে বেসিক্যালি আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করি, ঠিক আছে? নাম্বারসকে বেসিক্যালি আমরা অনেকগুলো সেগমেন্টে আমরা ভাগ করি। এক এক করে আমি আসছি। প্রথমে আমি আসবো, একদম শুরুতে আমি আসবো, সেটা হচ্ছে এন ডিনোটস ফর ন্যাচারাল নাম্বার। বা আচ্ছা, এনকে আবার অনেক সময় এরকমভাবে লেখে, আইএন আকার এরকমভাবে লেখে, এটা একটা স্পেশাল রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। এন অর এরকম একটা দাড়ি দিয়ে এন লেখে এই রিপ্রেজেন্টেশনটা করা হয় আমাদের পার্টিকুলার একটা নাম্বারের জন্য। তো নাম্বারের অনেকগুলো ভাগ আছে, এক এক করে আমি আসছি। তো পরপর ক্লাসিফিকেশনগুলো বলবো, তার ডিটেলসগুলো আমি বলতে থাকবো, তোমরা সেই জিনিসগুলোকে একটুখানি নোট করতে করতে থাকবে। প্রথমে আসছে ন্যাচারাল নাম্বারস। আগে ন্যাচারাল নাম্বার কী জিনিস এটা আমাকে ভালো করে বোঝো, তারপরে আমরা ডিটেলসে আসছি। ন্যাচারাল নাম্বার বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি, নেচারে যে নাম্বারগুলো দেখা যায়। ন্যাচারাল নাম্বার বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি, নেচারে যে নাম্বারগুলো আমরা দেখতে পাই। ন্যাচারাল নাম্বার কামস ফ্রম নেচার। এবার একটা জিনিস বোঝো, তোমাকে যদি আমি বলি আচ্ছা চোখে যে দেখতে পাচ্ছ, তুমি ধরো একটা বাগানে গেছো বা একটা মাঠে গেছো, তোমাকে যদি আমি এবার প্রশ্ন করি আচ্ছা কতগুলো গাছ আছে, তুমি এখানে মিনিমাম কি কাউন্ট করবে? বাস্তবে আমি বলছি, যা দেখতে পাচ্ছ সেই দেখার রেসপেক্টে তুমি কাউন্টিং করছো, তুমি মিনিমাম কতগুলো গাছকে কাউন্ট করতে পারবে? স্যার মিনিমাম কাউন্ট করতে পারবো একখানা। তারপরে কতগুলো কাউন্ট করতে পারবে? স্যার দুখানা। তারপরে স্যার তিনখানা, তারপরে স্যার চারখানা, ডট 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 আপ টু তুমি যত কাউন্ট করতে পারবে তত অবধি তোমার চলতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার নাম্বার বলতে তো স্যার জিরো থাকে বা অন্য কিছু তো থাকে, আপনি এখানে কেন বলছেন জিরো এখানে কাউন্ট করবো না? দেখো বাস্তবে যখন নেচারে যখন কোনো কিছু নিয়ে কাজ করব, নেচারে কিন্তু আমাদের কনসেপচুয়ালি জিরোর কনসেপ্ট এখানে আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমি জিরোটাকে এরমভাবে বলছি না যে জিরোখানা গাছ আছে, এরকম কিন্তু কোনোদিন বলি না। মিনিমাম কাউন্ট করতে পারি কোনটা? নেচারে যা কিছু পাই আমরা মিনিমাম কাউন্ট করতে পারি কোনটা? এখানে কোনো ইমাজিনেশন লাগাবো না, কোনো রকম কনসেপ্ট লাগাবো না,
আমরা এখানে নেচারে যা কিছু দেখতে পাচ্ছি সেই নেচারের কাউন্টিংটা আমি যদি করতে চাই তো সেখানে মিনিমাম বলতে আমরা যেটা বুঝি স্যার 1, আর ম্যাক্সিমাম বলতে তারপরে যেগুলো চলতে থাকলো। আর এখানে নেগেটিভের কনসেপ্ট কিছু হয় না, মানে যা কিছু আছে পজিটিভ, মানে যা কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে পজিটিভ নিচ্ছি, মানে এখানে জিরো আর নেগেটিভের কনসেপ্ট যেন আমরা এখানে নিই না। মানে আমি এটা বলতে পারি না যে স্যার আগে এখানে একটা গাছ ছিল বা এখানে একটা গাছ 1 লক্ষ বছর আগে ছিল, এরকমভাবে আমরা এখানে কিন্তু কনসেপ্ট করবো। নেচার মানে কি চোখ দিয়ে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা আমাদের সেন্স দিয়ে যা কিছু বুঝছি সেখান থেকে আমরা যে কাউন্টগুলো করছি সেগুলো, সেইখানে যে আমাদের নাম্বারগুলো দরকার পড়ে সেগুলোকে বলবো আমরা ন্যাচারাল নাম্বার। তার মানে ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হচ্ছে স্যার? 1 থেকে শুরু হচ্ছে, কারণ আমি মিনিমাম 1 থেকে কাউন্ট করতে পারি একটা গাছ আছে, তার নিচে 0খানা গাছ আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এরকম কোনো এক্সিস্টেন্স নেই এখানে, মানে 0খানা গাছ আছে এটা আমি কনসেপচুয়ালি ভাবতে পারি, কিন্তু বাস্তবে 0খানা কোনো গাছ হয় না, বা 0টাকে ওইভাবে আমরা কাউন্ট করি না। ওটা একটা কনসেপ্ট। 0 বেসিক্যালি একটা নাম্বারের থেকেও মোর হচ্ছে একটা কনসেপ্ট, বোঝা গেল? তো পরে আসছি আমি 0র কথা নিয়ে, আরও পরে আসছি ডিটেলসে। তো এখানে প্রথমে যে আমাদের কনসেপ্টটা এলো সেটা কি স্যার? সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলো নেচারের যা কিছু জিনিসকে কাউন্ট করতে কাজে লাগে সেগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। সেটা শুরু হয় কোথা থেকে? 1 থেকে, এবং আপ টু চলতে থাকে এখানে। এখানে মনে রাখার বিষয় যেটা, আমি যেটা মার্ক করে দিচ্ছি এখানে, স্টার মার্ক করে আমি লিখে দিচ্ছি, যেটা মনে রাখার বিষয়, আমরা 0কে কখনো কাউন্ট করতে পারি না এখানে, আর কোনো নেগেটিভ নাম্বারকে আমরা এখানে কাউন্ট করতে পারবো না নেচারে। নেচারে তুমি কখনোই বলতে পারবে না যে -5খানা গাছ আছে, -2খানা গাছ আছে, -3খানা গাছ আছে, এরকম কখনোই তুমি কাউন্ট করতে পারবে না। আর 0খানা গাছ আছে, 0খানা গাড়ি আছে, 0খানা পাহাড় আছে, এরকমও তুমি কখনো বলতে পারবে না। তার মানে এইগুলো আমার ন্যাচারাল নাম্বারে কাউন্টিং হয় না। যদিও বা টোটাল যদি বলো যে নাম্বারের মধ্যে 0 থাকছে, নেগেটিভ পজিটিভ সবই থাকছে, কিন্তু সেগুলো আলাদা নামকরণ আছে, আসছি আমি স্টেপ বাই স্টেপ। তাহলে ন্যাচারাল নাম্বার বলতে আমরা কি বুঝলাম বেসিক্যালি? স্যার নেচার নাম্বার বলতে আমরা যেটা বুঝি, নেচারে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে কাউন্ট করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করছি, নাম্বারের যে সিস্টেমটাকে ব্যবহার করছি, সেই পার্টিকুলার নাম্বারের সেটটাকে বা সেই পার্টিকুলার নাম্বারের সিরিজটাকে বা সেই পার্টিকুলার নাম্বারসগুলোকে আমরা কি বলছি? ন্যাচারাল নাম্বারস। সেটা কত থেকে শুরু হয় স্যার? 1 থেকে শুরু হয়, কত অবধি চলবে স্যার? আপ টু যত অবধি চলবে পজিটিভ। পজিটিভ স্যার যে কোনো নাম্বার যত অবধি আপনি চালাতে পারবেন তত অবধি আপনার চলবে, বোঝা গেল? দ্বিতীয়, এবার প্রশ্ন আসছে স্যার নেচারের নাম্বারগুলো তো বুঝে গেলাম, 1 থেকে শুরু হবে, 2, 3, 4 এরকম চলবে, আর সব পজিটিভ হবে, যেখানে নেগেটিভের কোনো অস্তিত্ব নেই আর 0র কোনো অস্তিত্ব নেই। এবার আমি তোমাকে যদি বলি, 0কে এখন আপাতত বাদ রাখো, 0টা পুরোটাই একটা কনসেপচুয়াল ব্যাপার। এবার তোমাকে যদি বলি যে পুরো রিভার্স প্রসেসে তুমি যদি নাম্বারগুলোকে কাউন্ট করার চেষ্টা করো, ফর এক্সাম্পল যেগুলো নেই, কিন্তু যেগুলো নেই সেই নেইগুলোকেও তুমি অ্যাজ এ ম্যাথামেটিক্সে রিপ্রেজেন্ট করছো। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে একটা রসগোল্লা আছে, ভালো করে বুঝবে, তোমার কাছে একটা রসগোল্লা আছে, তা তুমি এটা কাউন্ট করতে পারছো মানে কি? তুমি এটাকে ন্যাচারাল নাম্বার হিসেবে দেখাতে পারবে স্যার 1খানা রসগোল্লা আছে এটা। আর তোমার কাছে একটা রসগোল্লা নেই, অথচ তাও আমি বলছি যে তোমার কাছে রসগোল্লা আছে, তুমি তখন কি বলবে? হ্যাঁ স্যার আমার কাছে রসগোল্লা আছে, কিন্তু কীরকম রসগোল্লা আছে স্যার? নেগেটিভ, 1খানা নেগেটিভ রসগোল্লা আছে। তার মানে কি আমার কাছে কিছু নেই অ্যাকচুয়ালি। কী বললে বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি আমার কাছে কিছু নেই, কিন্তু সেই 1খানা রসগোল্লা যেন আমি কারোর থেকে নিয়ে নিচ্ছি বা কারোর থেকে নিয়ে নেব বা কারোর থেকে নিয়েছিলাম, এরকম একটা কনসেপ্ট, মানে যেটা অ্যাকচুয়ালি যার এক্সিস্টেন্স করে না, কিন্তু তার একটা রিভার্স তুমি জিনিস দেখাচ্ছ। ফর এক্সাম্পল এটাকে আরও ভালোভাবে যদি তোমরা বুঝতে চাও, মানে অ্যাকচুয়ালি কোনো কিছু নেই, কোনো কিছু না থাকার একটা কনসেপ্ট, বোঝা গেল? না থাকা মানে এটা বলো জিরো মানে এমটি। আর নেগেটিভ আর পজিটিভের মধ্যে বেসিক ডিফারেন্স সব থেকে ভালো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা সব থেকে ভালো বুঝতে পারবো টাকা দিয়ে, ঠিক আছে? যদি আমি তোমাকে বলি ধরো এ ব্যক্তি, বি ব্যক্তি আর সি ব্যক্তি, সব থেকে ভালো এখানে বুঝতে পারবে নেগেটিভ পজিটিভ আর এমটি দুটোর মধ্যে কনসেপ্ট, তিনটের মধ্যে জিনিস হচ্ছে এটাই। বি এর কাছে ধরে নাও 10 টাকা আছে, ভালো করে বুঝবে, আমি এটা কিন্তু কনসেপ্ট বারবার বলছি, ন্যাচারাল নাম্বারকে বাদ দিলে বাকি যে জিনিসগুলো আমরা আসছে সেগুলো কিন্তু পুরোটাই ওভারঅল কনসেপ্ট, মোর নাম্বারের থেকেও বেশি হচ্ছে কনসেপ্ট। এবার সেটাকে ম্যাথামেটিক্সে আমরা একটা সেটস অফ নাম্বারের মধ্যে ফেলে দিচ্ছি বলে সেই পার্টিকুলার সিস্টেমটাকে আমরা বলছি নাম্বার সিস্টেমের একটা পার্টিকুলার সেটস অফ নাম্বার, কিন্তু তার থেকেও মোর ইম্পর্টেন্ট এখানে কি স্যার? কনসেপ্ট। অ্যাকচুয়ালি বেসিক্যালি পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো হচ্ছে কনসেপ্ট। কারোর কাছে 10 টাকা ছিল, এই 10 টাকা আমি কি বলতে পারি স্যার? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটা 10 টাকা তুমি কাউন্ট করতে পারো। আর কারোর কাছে কিছু ছিল না, সেটা কত স্যার? 0 টাকা ছিল, এটাও কিন্তু কনসেপ্ট। এটা কি কনসেপ্ট দিচ্ছে আমাকে? এমটি কনসেপ্ট দিচ্ছে। আর কেউ নিজের কাছে তো টাকা নেই, মানে এমটি 0 ছিল, উল্টে কারোর কাছ থেকে ধরো 10 টাকা নিয়ে এসেছে, তার মানে কি অ্যাকচুয়ালি নেগেটিভ, তার কাছে অ্যাকচুয়ালি নেই, মানে এমটিও নয়, সে 0 নয়, আবার তার কাছে যেটা আছে সেটা তার নিজেরও নয়, সেটা কি অন্য কারোর থেকে হয়তো নিয়ে এসছে বা অন্য কাউকে দিয়ে দিতে হবে, এখন যেটা আছে তাকে অন্য কাউকে দিয়ে দিতে হবে। বেসিক্যালি সে
তার কাছে যে জিনিসটা থাকার কথা সেটার কাছে তার কাছে তার প্লাস আছে, মানে তার নিজস্ব জিনিসটা নেই, আবার তার কাছে না এমটি আছে, মানে সে পুরো ফাঁকা রেখে দেয়নি এরকমও নেই, উল্টে কারো কাছ থেকে নিয়ে এসছে বা কাউকে দিয়ে দিতে হবে এরকম কোনো কনসেপ্ট, এইরকম একটা অপোজিট জিনিস। মানে মোদ্দা কথা হচ্ছে এই ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল যেটা কাউন্ট করতে পারছি সেই কাউন্টিংটা থাকবে না, মানে আমি দেখতে পাচ্ছি না চোখে বা আমি সেটাকে অনুভব করতে পারছি না, কিন্তু তার একটা অপোজিট নেচারের কোনো নাম্বারকে যখন আমরা রিপ্রেজেন্ট করি বেসিক্যালি সেইগুলোকে আমরা কি বলছি, নেগেটিভ নাম্বার। কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। এটা কি অপোজিট টু হুইচ হ্যাভিং, যা থাকছে তার একটা অপোজিট, যা থাকছে যা থাকার কথা তার অপোজিটটা। তা আমার কাছে ধরো 10 টাকা আছে, তার মানে তার অপোজিটটা কি হয়ে যাবে, মানে আমার কাছে জিরোটা, আমি বলছি না জিরো টাকা আলাদা বাদ দাও, তুমি বলবে স্যার আমার কাছে আছে তার মানে আমার কাছে নেই, এটা অপোজিট, ওরকম বলছি না। অপোজিটটাকে বা এমটিটাকে তুমি একটা আলাদা পার্টিকুলার সেগমেন্টে তুমি ভাগ করে রেখে দাও, ঠিক আছে? তো সেই এমটিটাকে তুমি যদি বাদ দাও তার মানে আমার কাছে এখন আছে আর আমার কাছে এখন আরেকজনের কাছে আছে, সেই আছেটা কীরকম, যে অ্যাকচুয়ালি তার নিজের নয়, সেটা কাউকে হয় দিয়ে দিতে হবে বা সে কারো কাছ থেকে নিয়ে এসছে ফর দ্য টাইমিং। তো এই আছে যখন অপোজিট নেচারকে বোঝায়, মানে আছে আমার এমন আছে যেটা আমাকে পরে দিয়ে দিতে হবে অথবা কারো কাছ থেকে আমি এখন নিয়ে কাজ চালাচ্ছি, এই ধরনের কনসেপ্টগুলোকে যখন ম্যাথামেটিক্সে আমরা রিপ্রেজেন্ট করব বেসিক্যালি আমরা সেটাকে কি বলি স্যার, নেগেটিভ নাম্বার। বোঝা গেল? তার মানে এমটির কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে আমার কাছে না আছে আবার কারো কাছ থেকে না নিয়ে এসছি, সেরকম নেই, কিছুই নেই, মানে না পজিটিভ আছে না নেগেটিভ আছে, মানে আমার কাছে নিজস্ব না আছে না কারো কাছ থেকে আমি নিয়ে এসছি, পুরো আমার ফাঁকা এমটি সেট, মানে এখানে কোনো কনসেপ্টই নেই। তার মানে এই জায়গাটাতে, মানে এই এমটি জায়গাটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো বাই ম্যাথামেটিক্স, সেইটাকে আমরা বলছি জিরো। যে কোনো জায়গাতে ধরো একটা গাছ, মানে ওখানে কোনো গাছ নেই, ধরে রাখো বেসিক্যালি কোনো গাছ নেই, তাহলে তুমি এখানে কি বলবে স্যার জিরোখানা গাছ আছে। আর বাস্তবে যদি ওখানে কোনো গাছ থাকে তুমি বলবে প্লাস আর প্লাস 1খানা গাছ আছে, মানে তুমি দেখতে পাচ্ছ। আর ধরো আগে একখানা গাছ ছিল বা পরে ওখানে একটা গাছ হবে, ধরে রাখো পাঁচটে ছিল বা পরে একটা হবে, এখন আপাতত নেই, তার মানে এখন সেটাকে এমটি বলতে পারছি না। আমি কনসেপ্টটাকে সেখানে কি বলছি, ওই থাকা না থাকার রেসপেক্টে আমি তার অপোজিট নেচারকে আমি কি বলছি, হ্যাঁ স্যার আগে একটা ছিল, মানে এখানে একটা -1খানা গাছ ছিল, বোঝা গেল? বা এখানে স্যার -1খানা গাছ হবে, বোঝা গেল? মানে আমি নেগেটিভে চলে যাচ্ছি, এখন বাস্তবে নেই কিন্তু আগে ছিল বা পরে হবে, এরকম একটা জায়গা, মানে অপোজিট, থাকার অপোজিটটা। আর এমটি মানে কি, আগেও ছিল না, পরেও থাকবে না, এখনও নেই, সব সময় এমটি। বোঝা গেল? এই জায়গাটা বোঝাচ্ছে। তো যাই হোক, এইটা যদি বুঝে যাও, এবার এখান থেকে নেক্সট আমাদের যেটা আসছে এইটা যদি বুঝে যাও, তো এখান থেকে আমাদের মেন যেটা আসছে, এমটিটাকে এখন বাদ দাও, এমটিটাকে এখন আপাতত ফর দ্য টাইমিং বাদ দাও। এমটিটাকে যদি বাদ দিই তার মানে এখান থেকে স্যার দুটো জিনিস পেলাম। কি? একটা হচ্ছে আমরা স্যার ন্যাচারাল নাম্বারগুলো হয় পজিটিভ হতে পারে, আদারওয়াইজ ন্যাচারাল নাম্বারগুলো নেগেটিভ হতে পারে। কীরকম স্যার? বুঝতে পারলাম না ঠিক। এই দেখো আমি লিখেছি, মানে এই ন্যাচারাল নাম্বারটা আমার স্যার পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। পজিটিভ যেটা সেটাকে আমি বলছি অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার, তাহলে নেগেটিভটাকে কি বলবো? নেগেটিভ তো নেচারে কাউন্টিং হচ্ছে না, নেচারে যেটা কাউন্ট হচ্ছে সেটাকে নেগেটিভ নাম্বার বলতে পারি না। তার মানে স্যার এই যে কাউন্টিং ফিগার্স বা কাউন্টিং যে নাম্বারস, এটার স্যার আমরা বেসিক্যালি দেখতে পারি কনসেপ্ট দিয়ে আমরা একটা জিনিস বলবো, কোনো কিছু আছে আর কোনো কিছু নেই। এমটির কথা কিন্তু বলছি না। নেই মানে কি, যেটা ছিল তার ঠিক অপোজিট নেচারের কোনো নাম্বারকে যখন বোঝাচ্ছি তার দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা হচ্ছে সেই পার্টিকুলার নাম্বারটা পজিটিভ আর সেই পার্টিকুলার নাম্বারটা নেগেটিভ। তো এই দুটো নাম্বারকে আমরা, তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে স্যার এই প্লাসগুলোকে আমি আবার কি বলতে পারি, এই প্লাস নাম্বারগুলোকে আমি আবার কি বলতে পারি, একটু আগে বলেছি আমি কি বলেছি, প্লাস থাকবে আর জিরো যখন নেই এক থেকে শুরু হচ্ছে, তার মানে কি সেগুলো নেচারে কাউন্ট করতে পারবে, তার মানে এইগুলোকে তুমি বলতে পারো ন্যাচারাল নাম্বার। তার মানে যখন পজিটিভ ন্যাচারাল নাম্বার আর সেই ন্যাচারাল নাম্বারের ঠিক নেগেটিভ পার্টগুলোকে যখন আমরা টোটাল এই পুরো নাম্বার সিস্টেমটাকে একটা পার্টিকুলার জিনিসের মধ্যে রেখে দিই বা একটা পার্টিকুলার জায়গার মধ্যে রেখে দিই, এই পার্টিকুলার নাম্বারকে আমরা কি বলি বলতে পারবে কেউ? এগুলোকে আমরা বলি ইন্টিজার্স। তাহলে ইন্টিজার্স বলতে কি বোঝো? আমার ন্যাচারাল নাম্বার, সেটা যেটা নেচারে কাউন্ট করতে পারছি সেটা তো পজিটিভ হয়, তার অপোজিট নেচারের যদি কোনো নাম্বারকে আমরা কনসেপচুয়ালি যদি আমরা ভাবতে পারি এবং সেটাকে যদি ম্যাথামেটিক্সের রেসপেক্টে আমরা দেখিয়ে দিতে পারি, সেই পার্টিকুলার নাম্বারকে আমরা কি বলবো? ইন্টিজার্স। তাহলে ইন্টিজার্স বেসিক্যালি ক ধরনের হয় স্যার? ইন্টিজার্স বেসিক্যালি দু ধরনের হয়। কি? একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে স্যার নেগেটিভ ইন্টিজার্স। বোঝা গেল? তাহলে পজিটিভ ইন্টিজার্স কোনগুলো স্যার? পজিটিভ ইন্টিজার্স বেসিক্যালি ন্যাচারাল নাম্বারকেই বোঝাচ্ছে, কেন স্যার? পজিটিভ ইন্টিজারের মধ্যে আমরা কি থাকবে, +1 +2 +3 ডট 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 ডট, আপনি যত নাম্বার নিচ্ছেন সেগুলো। তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি পজিটিভ ইন্টিজার্স ইজ নাথিং বাট দ্য ন্যাচারাল নাম্বার। কেন?
ন্যাচারাল নাম্বারের মধ্যে পজিটিভ পার্টগুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলোকে ন্যাচারাল নাম্বার বলবে। আর পজিটিভ ইন্টিজার মানে কি আমি কি বললাম, ন্যাচারাল নাম্বারের দুটো কনসেপ্ট, একটা আছে একটা নেই, এই দুটো কনসেপ্টকে যখন আমরা বোঝানোর চেষ্টা করছি সেটাকে আমরা কি বলছি স্যার অ্যাকচুয়ালি ইন্টিজার্স। এবার ইন্টিজার্সের মধ্যে তারা পজিটিভ পার্টগুলো আমি কি বলতে পারি স্যার বেসিক্যালি ওটা ন্যাচারাল নাম্বার, অথবা তুমি ওর অপর একটা নাম কি দিয়ে দিলে স্যার প্লাস সাইন, যেহেতু আমি এখানে মেনশন করছি সাইনটাকে যেহেতু মেনশন করছি তাই জন্য এটাকে আমি কি বলছি পজিটিভ ইন্টিজার্স। তাহলে ন্যাচারাল নাম্বারকে তুমি পজিটিভ ইন্টিজার্স বলতে পারো। আর নেগেটিভ ইন্টিজার্স মানে কি স্যার ওই ন্যাচারাল নাম্বারগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমি বাস্তবে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না বা অনুভব করতে পারছি না, কিন্তু ইমাজিনেশনে আমি সেটাকে ভাবতে পারছি বা কনসেপ্ট নিয়ে আমি সেটাকে মোটামুটি কাউন্ট করতে পারছি, সেটাকে যখন ম্যাথামেটিক্সের ভাষায় আমাকে দেখাতে হবে তার অপোজিটটা, সেগুলোকে আমি কি বলবো -1 -2 -3 -4 ডট 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 এইভাবে চলবে। তার মানে যে কোনো ন্যাচারাল নাম্বার তার অপোজিট পার্টটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি সেগুলো আমার চলে আসলো কি নেগেটিভ ইন্টিজার্স। তাহলে প্রথম থেকে আসছি নাম্বার, ইন জেনারেল নাম্বার বলতে স্যার 0 থেকে 1 2 3 4 তার প্লাস মাইনাস সমস্ত কিছু হতে পারে, কিন্তু তার মধ্যে আমি কি দেখলাম যেগুলো নেচারে কাউন্ট করতে পারবো, মিনিমাম যেগুলো নেচারে কাউন্ট করতে পারবো, নেচারে যা কিছু কাউন্ট করতে পারবো সেই নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার। তারপরে কি চলে আসলো স্যার, তারপরে তিনটে কনসেপ্ট চলে আসলো, কোনো কিছু আছে কোনো কিছু নেই আর কোনো কিছু থাকবেও না বা প্রিভিয়াসলি ছিল না, একবার এমটি কনসেপ্ট, সেটাকে আমি বলছি জিরো। এবার এর মধ্যে দুটো কনসেপ্ট যিনি এখানে তুলে নিলাম, কি কনসেপ্ট, এর মধ্যে দুটো কনসেপ্টকে আমরা এখানে তুলে নিলাম, কি কনসেপ্ট, সেটা হচ্ছে যে যখন এই ন্যাচারাল নাম্বারগুলোর পজিটিভ পার্টগুলোকে আমরা কাউন্ট করছি সেটাকে বলছি পজিটিভ ইন্টিজার্স, আর এই নাম্বারগুলোর যখন নেগেটিভ পার্টগুলোকে আমরা কনসিডার করছি সেটাকে বলছি নেগেটিভ ইন্টিজার্স। স্যার নেগেটিভ ইন্টিজার্স কোন কত থেকে শুরু হবে স্যার, ন্যাচারাল নাম্বার যত থেকে শুরু হয় তত থেকে শুরু হবে, তাহলে -1 -2 -3 -4 এইভাবে বলতে পারবো। আর পজিটিভ ইন্টিজার মানে কি স্যার যেগুলো ন্যাচারাল নাম্বার সেগুলো পজিটিভ পার্ট। এবার দ্বিতীয়তে আমি যেটা আসবো বা যেটা আমি শুরু করব সেটা হচ্ছে যে তাহলে স্যার পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার যদি হয়ে যায় তাহলে স্যার জিরো কি দোষ করলো, জিরো কোথায় আসবে, এবার আসছি জিরোর কথা। জিরো না তুমি কাউন্ট করতে পারবে, আবার না তুমি জিরোকে বলতে পারবে স্যার কারোর কাছ থেকে নিয়ে এসেছি, সেটাও তুমি বলতে পারবে না। জিরো ইজ টোটালি কি এমটি কনসেপ্ট, এমটি কনসেপ্ট কোনো কিছু নেই, না থাকার কনসেপ্টকে আমাদের এখানে বোঝায় এমটি, এমটি ব্যাপারটাকে বোঝায় জিরো। তাহলে জিরোকে আমরা কি বলবো স্যার, জিরোকে আমরা বলবো যেহেতু পজিটিভও নয় যেহেতু নেগেটিভও নয়, তাহলে জিরোকে আমরা কি বলবো, জিরোকে আমরা বলবো নিউট্রাল নাম্বার, জিরোকে আমরা কি বলবো নিউট্রাল নাম্বার, জিরোকে কি বলবো নিউট্রাল নাম্বার, বোঝা গেল, জিরোকে কি বলবো নিউট্রাল নাম্বার। আচ্ছা তো দেখো তার মানে এখন অবধি আমরা কী কী শিখলাম স্যার, ন্যাচারাল নাম্বার শিখলাম, ন্যাচারাল নাম্বার কি 1 থেকে শুরু হবে, আর তারপরে কী শিখলাম স্যার, তারপরে আমরা শিখলাম যে ইন্টিজার, তারপরে আমি কী শিখলাম, তারপরে শিখলাম আমি হচ্ছে স্যার নিউট্রাল নাম্বার। এবার যদি আমি ইন্টিজারকে লিখতে শুরু করি, ইন্টিজারকে যদি লিখতে শুরু করি, ইন্টিজারকে কোথা থেকে আমি শুরু করব, ইন্টিজারকে তাহলে কোথা থেকে শুরু করব আমি স্যার, ইন্টিজারকে যদি আপনাকে লেখা শুরু করতে হয় তার মানে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন স্যার, একটা নিউট্রাল নাম্বার আর আপনার +1 অথবা -1 +2 অথবা -2 +3 অথবা -3 ডট 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 এইভাবে চললো। এবার দেখো এই পার্টগুলো কি, এইগুলো পুরোটাই পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার্স, আর তার সাথে তুমি এখন নতুন কি অ্যাড করলে, এই নতুন জিনিসটা কি অ্যাড করলে, এটা হচ্ছে নিউট্রাল নাম্বার, নিউট্রাল নাম্বার। যখন এই জিরোকে তুমি অ্যাড করে দেবে পজিটিভ ইন্টিজার এবং নেগেটিভ ইন্টিজার্সের সাথে এবং টোটাল জিরো থেকে আপ টু কাউন্ট করবে প্লাস অথবা নেগেটিভ, এই টোটাল সিস্টেম অফ নাম্বারটাকে আমরা কি বলবো হোল নাম্বার, কি বলবো হোল নাম্বারস, বোঝা গেল। আচ্ছা এখানে এবার দেখবে কোনো কোনো জায়গায় হোল নাম্বারসের ক্ষেত্রে মাইনাস নাম্বারগুলোকে কেউ কাউন্ট করে না, ঠিক আছে, তো জেনারেলি আমরা হোল নাম্বারসের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওই ন্যাচারাল নাম্বার আর জিরোটাকে কাউন্ট করে দেবো, সেটা হয়ে যাবে আমার হোল নাম্বার, বেসিক্যালি আমরা যেটা করি, ঠিক আছে। আর ইন্টিজার্সের মধ্যে এটাকে তুমি একটা কাজ করো, তাহলে হোল নাম্বার এখানে লিখো না, সব থেকে বেস্ট হয় হোল নাম্বারটা আমি স্পেসিফিক্যালি বলে দিই, সব থেকে ভালো হয়। এটাকে তুমি নর্মাল ইন্টিজার্স যেমন বলছো তুমি ইন্টিজার্স বলো, হোল নাম্বারকে যদি স্পেসিফিক্যালি দেখাতে হয় তুমি একটা কাজ করো, হোল নাম্বারকে শুধু নেগেটিভ পার্টগুলোকে বাদ দিয়ে দাও, শুধু কিছু নেই সেটা আর তোমার ন্যাচারাল নাম্বার, তাহলে স্পেসিফিক্যালি তোমাদের বলা যাবে, একটার মধ্যে দেখিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। তাহলে এই পার্টটাকে যখন শুধু নিউট্রাল নাম্বার নিয়ে নেবে আর পজিটিভ ইন্টিজার্সগুলোকে নিয়ে নেবে, মানে পজিটিভ ন্যাচারাল নাম্বারগুলোকে নিয়ে নেবে, তো এইগুলোকে তুমি কি বলবে, এই পার্টিকুলার নাম্বারের সিরিজটাকে কী বলবে তুমি হোল নাম্বার। আর ওপরের পার্টটাকে তাহলে কী বলবে, যেহেতু এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো আছে প্লাস নিউট্রাল নাম্বার আছে, এই পুরো সিস্টেমটাকে তুমি বলবে, এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো যে ইন্টিজার্স, বোঝা গেল। তার মানে এখন অবধি আমরা কি শিখলাম স্যার, হোল নাম্বার শিখলাম, হোল নাম্বার সিস্টেম কোনটা স্যার, ন্যাচারাল নাম্বারের সাথে যদি জিরোটাকে ঢুকিয়ে দেন সেই যে নাম্বার সিস্টেমটা সেটাকে আমরা বলবো হোল নাম্বার। ইন্টিজার্স কোনটাকে বলবো স্যার, নিউট্রাল নাম্বারকে ঢোকাচ্ছেন তার সাথে সাথে
স্যার পজিটিভ এবং নেগেটিভ দুটোই ইন্টিজার্সকে যখন এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এবং নিউট্রাল নাম্বারকে ঢুকিয়ে দিচ্ছেন, এই পুরো সেটস অফ নাম্বারটাকে আমি কী বলবো, এই পুরো নাম্বার এখানে যে নাম্বারগুলো পাচ্ছি এই টোটাল নাম্বারটাকে আমরা কী বলবো স্যার, ইন্টিজার্স বলবো। এটা কী বলবো, হোল নাম্বার বলবো। আর ন্যাচারাল নাম্বার তো অলরেডি আমি বলে দিয়েছি শুধু 1 2 3 4 5 6, বোঝা হলো। এবার এইগুলো যখন মোটামুটি তোমার জানা হয়ে যাবে, এরপরে যেটা আমাদের আসছে, এরপরেই যেটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, এবার স্যার এটা আবার কি জিনিস, রিয়েল নাম্বারটা কোথা থেকে এলো দেখো। প্রথম কথা হচ্ছে রিয়েল নাম্বারকে আমরা এরকমভাবে একটা দাড়ি দিয়ে আর অথবা শুধু আর লিখি। আর রিয়েল নাম্বারের মধ্যে কে কে থাকে একটুখানি দেখো। প্রথম কথা হচ্ছে 0 থাকবে, তার মানে ন্যাচারাল নাম্বার থাকছে প্লাস পজিটিভ নেগেটিভ ইন্টিজার্স দুটোই থাকছে। এইগুলো তো থাকছেই, তার সাথে আরও কিছু ভদ্রলোক নতুন আসছে। কি স্যার, যে কোনো ফ্র্যাকশন, স্যার যে কোনো ডেসিমেল, স্যার যেগুলো রেকারিং নাম্বার সেগুলোও আসছে। বলছি কী জিনিস, আর কি আসতে পারে স্যার, আসতে পারে √2, স্যার √3, স্যার পাই, স্যার যত কিছু নাম্বার আমি পেলাম সারা ওয়ার্ল্ডে, যত আমি নাম্বার পেলাম বা এখন অবধি আমরা যতগুলো নাম্বার শিখে রেখেছি, সেই পুরো নাম্বারগুলোকে যদি একটা পার্টিকুলার সেটের মধ্যে লিখে দিই, এই সমস্ত নাম্বারগুলোকে কী বলবো, এই সমস্ত নাম্বারগুলোকে আমি কী বলবো, রিয়েল নাম্বার। এবার প্রশ্ন হবে, হ্যাঁ স্যার এটাও তো একটা ভালো জিনিস, আপনি শুরু থেকে বললেন যে 1 2 3 4, আপনি তো একবার বলেন 0.5, আপনি তো একবার বলেন 2/3, আপনি তো একবার বলেন 3/2, তো এগুলো তো একটা নাম্বার, তার এই নাম্বারগুলো যাবে কোথায়? তো এইবার দেখো আমি এতক্ষণ অবধি যা ডিসকাস করেছি, কি বলেছি, নিউট্রাল নাম্বার বলেছি 0, 1 2 3 4 বলেছি ন্যাচারাল নাম্বার, তারপরে কি বলেছি স্যার, সেগুলোর প্লাস আবার সেগুলোর মাইনাস। তাহলে প্লাসগুলোকে বলছি পজিটিভ ইন্টিজার্স, মাইনাসগুলোকে বলছি নেগেটিভ ইন্টিজার্স। আর সব কটা যখন একসাথে নিয়ে নেবো সেটাকে বলছি স্যার সেটস অফ ইন্টিজার্স। আর শুধুমাত্র পজিটিভ ন্যাচারাল নাম্বার আর 0কে যখন নিয়ে নেবো সেটাকে বলছে হোল নাম্বার। কিন্তু স্যার এছাড়াও তো অনেক কিছু নাম্বার আছে। কি কি স্যার, এইগুলো তো আপনি লিখলেন অলরেডি, যা কিছু করলেন সেগুলো হয়ে গেল স্যার এত অবধি। এবার দেখুন স্যার এইগুলোও তো নাম্বারের মধ্যে পড়ে আমার, 0.5, 3/4, 0.3 তার মাথায় একটা পৌনপণিক বা একটা ডট দিয়ে লিখে দিচ্ছি, √2, √3, পাই, এগুলো তো স্যার নাম্বার। এইবার দেখো যখনই তুমি রিয়েল নাম্বার পেয়ে গেলে, এই সেটটাকে যখন পেয়ে গেলে, এবার স্পেসিফিক্যালি আমাদেরকে আরেকটু ডিটেলে জানতে হবে যে তার মানে এই সমস্ত নাম্বারগুলো যা আছে ওয়ার্ল্ডে, যা কিছু আপাতত আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত নাম্বারগুলোকে যখন একটা ছাদের নিচে নিয়ে আসছি, সেই ঝুড়ির মধ্যে যে নাম্বারগুলো থাকছে সমস্ত যা কিছু নাম্বার, সেই টোটাল নাম্বারগুলোকে আমি কী বলছি, রিয়েল নাম্বার। তার রিয়েল নাম্বারের মধ্যে কী কী থাকবে স্যার, আপাতত যেটুকু শিখলাম স্যার, নিউট্রাল নাম্বার থাকবে, পজিটিভ ইন্টিজার্স থাকবে, নেগেটিভ ইন্টিজার্স থাকবে, ন্যাচারাল নাম্বার থাকবে। এবার তুমি বলছো স্যার এই নাম্বারগুলো তাহলে কী বলবো, আবার এই নাম্বারগুলো কিছু নাম আছে, হ্যাঁ নাম আছে। এবার সেটা ভালো করে দেখে নাও, এই নাম্বারগুলোকে আমরা স্পেসিফিক্যালি কী নাম্বার বলবো। প্রথম কথা আগে দেখো, এই যে 0, +1 or -1, +2 or -2, এই যে নাম্বারগুলো, তার সাথে তুমি হাফ নিয়ে নাও, তার সাথে তুমি 0.5 নিয়ে নাও, তার সাথে তুমি 3/4 বা অন্য যে কোনো একটা রেশিও নিয়ে নাও, আর তার সাথে তুমি 0.3 মাথায় পৌনপণিক। এই যে পুরো সেটস অফ নাম্বার পেলে, এই এতগুলো নাম্বার দেখো, এগুলো কি, এগুলো তো আবার সেই রিয়েল নাম্বার। দেখো এগুলো কি আবার রিয়েল নাম্বার, কারণ পুরো জিনিসের মধ্যে আমি দেখো, এই পুরো জিনিসের মধ্যে আবার এইটুকু পাটকে নিয়ে নিয়েছি আমি শুধু। এই পার্টিকুলার নাম্বারগুলোকে আমি কি বলি, এই নাম্বারগুলোকে আমরা বলি র্যাশনাল নাম্বার। কি বলি এটাকে, র্যাশনাল নাম্বার। তাহলে তোমাকে যদি কেউ বলে র্যাশনাল নাম্বার অ্যাকচুয়ালি কি, স্যার র্যাশনাল নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলোকে সাধারণত p/q আকারে ফর্মে লেখা যায়, p/q আকারে ফর্মে লেখা যায়। এবং আমাকে এখানে একটা মাথায় রাখতে হবে, এর ক্ষেত্রে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সাধারণত আমরা সেই নাম্বারগুলোকেই নিই যে নাম্বারগুলোকে টার্মিনেট করা যায়, যে নাম্বারগুলোকে টার্মিনেট করা যায় সেই ধরনের নাম্বারগুলোকে আমরা নিই, সেগুলোকে আমরা বলি র্যাশনাল নাম্বার। টার্মিনেট করা যায় অথবা p/q ফর্ম্যাটে লেখা যায়, মানেটা কি স্যার ঠিক বুঝতে পারলাম না, এক এক করে আমি বলি। আচ্ছা 0কে যদি তুমি লেখো তাহলে তুমি এটা লিখতে পারো স্যার 0/1। আচ্ছা তুমি যদি বলি আমি এখানে 2, তাহলে তুমি এখানে লিখতে পারবে স্যার 2/1। তার মানে প্রত্যেকটা নাম্বারকে তুমি p/q ফর্ম্যাটে লিখতে পারছো, এটা এক নম্বর জিনিস। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে টার্মিনেটিং হবে, মানে দেখো 0 মানে তুমি বুঝে গেলে 0, 2 মানে তুমি বুঝে গেলে 2, -3 মানে তুমি বুঝে গেলে -3। আচ্ছা 1/2 মানে দেখো এটাকে যদি ভাগ করো কত আসবে স্যার 0.5।
সিমিলারলি তুমি যদি এরকম 3/4, 4/5, 3/6, 9/2, 9/2 এই যে নাম্বারগুলো তুমি পাচ্ছ, এইগুলো কি স্যার? যখনই তুমি এটাকে এই পার্টিকুলার P/Q ফরম্যাটগুলোকে যখন তুমি আবার ডেসিমেলে লিখবে, পার্টিকুলারলি দেখো একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে 4.5, তারপরে আর কিছু নেই, 0.5, তারপরে আর কিছু নেই। এই ধরনের টার্মিনেট মানে একটা পার্টিকুলার টাইমের পরে গিয়ে সেই জিনিসগুলো একটা জায়গায় গিয়ে স্টিক করে যাচ্ছে, মানে একটা পয়েন্টের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে যখনই এই যে দাঁড়িয়ে যাচ্ছে তারপরে আর কোনো কিছু পাচ্ছে না, মানে দুটো কি তিনটে ডিজিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেই ধরনের নাম্বার। প্লাস যদি কোনো জায়গায় এরকম দেখা যায় 0.33333333, তার মানে কি তুমি পরের নাম্বারগুলোকে যদি বেড়েও যায় তুমি সেটাকে প্রেডিক্ট যদি করতে পারো, কি বললাম, হয় তুমি থামিয়ে দিচ্ছ মানে 0.5, তারপরে কিছু নেই, 1 2 3 পরে কিছু নেই, 0.5এই শেষ হয়ে যাচ্ছে। যেমন 9কে 2 দিয়ে ভাগ করলাম কত হলো, 4.5 হলো, তার মানে কি 4.5, এর বাইরে আর কিছু নেই, এর পরের কিছু নেই। অথবা যদি কিছু পরে থেকেও থাকে তুমি অ্যাটলিস্ট যদি সেটা জানতে পারো যে এর পরে কী কী আসবে, যেমন এখানে তুমি 0.3333, তুমি জানো যে এর পরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে 3333 এইগুলো, এই ধরনের নাম্বারগুলো, বা অ্যাটলিস্ট রিপিটেটিং হলেও তাই, মানে 0.323232, ঠিক আছে, এই নাম্বারগুলো তুমি যদি দেখাও এগুলো কি প্রেডিক্টেবল। তার মানে যে নাম্বারগুলো স্যার P/Q ফর্মে লেখা যাচ্ছে এবং তারপরের যে ডেসিমেলের পয়েন্ট, যে পয়েন্টগুলো থাকছে, যে ফিগারগুলো থাকছে, সেগুলোকে অ্যাটলিস্ট প্রেডিক্ট করা যায়, সেই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলবো, র্যাশনাল নাম্বার। এই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলবো, র্যাশনাল নাম্বার। তার র্যাশনাল নাম্বারের কনসেপ্ট কি স্যার? যে নাম্বারগুলোকে P/Q ফরম্যাটে আমরা জেনারেলি লিখতে পাচ্ছি, প্লাস অ্যাট দ্য সেম টাইম P/Q ফরম্যাটে লেখার সাথে সাথে আমরা একটা ফরম্যাটে কি দেখতে পাচ্ছি যে স্যার সেইগুলোকে কোনো না কোনোভাবে আমি প্রেডিক্ট করতে পারবো, সেটা ডেসিমাল পয়েন্টেই লেখা হোক বা স্যার রিপিটেটিং নাম্বার হোক, মানে রিপিটেটিং নাম্বার হোক, সেগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারবো। মানে পয়েন্টের পরে যদি 3333ও থাকে, অনেকগুলো 50টা থাকে, সেটা আমি বুঝতে পারবো স্যার এরপরে 3333 আসবে, বা এরপরে যদি স্যার 0.323232 এইভাবে যদি আসে, অ্যাটলিস্ট আমরা প্রেডিক্ট করতে পারছি স্যার এরপরে কী কী আসবে। তার মানে হয় প্রেডিক্ট করতে পারছি কী কী আসবে, অথবা স্যার আমরা এটা বলতে পারছি যে কোনো একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে বা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। এই পার্টিকুলার নাম্বারগুলোকে আমরা তাহলে কি বলবো, এই যে আমি পার্টিকুলার নাম্বারগুলোকে দেখালাম যেগুলোকে প্রেডিক্ট করতে পারবো অথবা একটা সার্টেন টাইমের পরে থেমে যাবে, এইগুলো নাম্বারগুলোকে আমরা বলছি র্যাশনাল নাম্বার। বোঝা গেল? এবার দ্বিতীয় কনসেপ্ট যেটা আসবে, তাহলে স্যার শুধু এইগুলো, আপনি তো এখনও অনেকগুলো জিনিস বাদ রাখলেন, আমি যে এই পুরো সেটটা লিখেছিলেন এখানে এত অবধি আপনি বয়ে গেলেন যেগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার, যেগুলোকে আপনি বললেন P/Q মডেলে লেখা যাবে, যার মধ্যে জিরো থাকবে, পজিটিভ ইন্টিজার থাকবে, নেগেটিভ ইন্টিজার থাকবে, যে কোনো ফ্র্যাকশন থাকবে, যে কোনো ডেসিমেল থাকবে, অথবা ডেসিমেলটার পরে যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে এরপরে কী পয়েন্ট আসছে। এছাড়া স্যার আপনি এখানে লিখেছিলেন √2, √3, π/e, তাহলে স্যার এইগুলো কি? এইগুলো তাহলে কী জিনিস? দেখো তুমি যদি কোনো দিন √2 এর ভ্যালু বার করতে যাও, অথবা √3 এর ভ্যালু বার করতে যাও, অথবা পাই এর ভ্যালু বার করতে যাও, অথবা এর ভ্যালু বার করতে যাও, এগুলো কিন্তু যদি পয়েন্টেও বেরিয়ে থাকে, সার্টেন তোমার পয়েন্টেও বেরিয়ে থাকে, পয়েন্টের পরে যে নাম্বারগুলো আসবে সেগুলো আনপ্রেডিক্টেবল। মানে স্যার এই যে আমি √3 এর ভ্যালুটা বার করলাম, এর পরে যে পয়েন্টগুলো আসবে সেগুলো আমি বলতে পারবো না, মানে বড় যদি আমি 3 ঘর যদি দেখিয়ে দিই, আমি এরপরে বলতে পারবো না যে এর পরের ঘরগুলো কী আসবে। তার মানে আমাকে এখানে ইনফাইনাইট নাম্বার অফ, মানে নন টার্মিনেটিং নাম্বার, যেগুলো কি স্যার ইনফাইনাইট টাইমস অফ চলতে থাকে, মানে ইনফাইনাইট টাইমস অফ চলতে পারে, অথবা 30,000 সংখ্যা আছে, ধরো তারপরে 30,000খানা ডিজিট আছে বা 40,000খানা ডিজিট আছে। তোমরা জানো রিসেন্টলি পাইয়ের ক্ষেত্রে একজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড গিনেস বুকে একজন নাম তুলেছিল, সে 30,000, মানে পাইয়ের যে অ্যাকচুয়ালি ভ্যালুটা আমরা জানি 3.14 লিখে দিই, তারপরে অ্যাকচুয়ালি অনেক নাম্বার আছে, সেই 30,000 না 40,000 নাম্বার অব্দি লিখে একজন গিনেস বুকে নাম তুলেছিল। তো সেরকম তার মানে বুঝতে পারছি যে পরের যে নাম্বার, এবং সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট, এটা মানে তুমি যে প্রেডিক্ট করতে পারবে, মানে এরকম ভেবো না যে 3.14 করে দিলাম তারপরে তুমি বলে স্যার এই যে 2.3 তারপরে 2.3, এরকম কিন্তু হয় না। এরপরে যে নাম্বারগুলো আসবে সেগুলো, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1 এলো, তারপরে 3 এলো, তারপরে 5 এলো, তারপরে আবার 0 এলো, তারপরে 2 এলো, আবার 3 এলো, তারপরে 4 এলো, তারপরে 6 এলো, 8 এলো, এই যে নাম্বারগুলো পরপর নাম্বারগুলো এরকম চলতেই থাকবে, কত দূর অবধি আমরা জানি না, সেগুলোর উপর রিসার্চ চলছে কন্টিনিউয়াসলি। তো সেই জিনিসগুলো যখন চলতে থাকবে এরকম, এইগুলোকে আমরা কোনো জায়গা দিয়ে যদি আমি কেটে দিই তাহলে কী হবে জিনিসটা, যদি আমি কেটে দিই তাহলে কি অ্যাকচুয়াল হলো না, এরপরে অনেক সংখ্যা আছে, তার মানে এটাকে প্রেডিক্ট করা যায় না। তার মানে পয়েন্টের পরে আমি 1 ঘর 2 ঘর 3 ঘর যাইনি, তারপরের সংখ্যাগুলো কি প্রেডিক্ট করা যায় না, এবং সেগুলো কি টার্মিনেটিং করা যাবে না, মানে কোনো একটা জায়গায় থামানো যাবে না। তার মানে এই যে যখন আমরা প্রেডিক্টগুলোকে করছি, সেই প্রেডিক্টগুলোকে যখন আমরা করতে পারছি না, এই ধরনের পার্টিকুলার নাম্বারগুলোকে, যেগুলো পয়েন্টের পরে কী আসবে সেগুলো আমরা প্রেডিক্ট যখন করতে পারছি না, এই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলবো, ইরেশনাল নাম্বার। এই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলবো, ইরেশনাল নাম্বার। তার মানে কি স্যার পয়েন্টের পরে
পয়েন্টের পরে সাপোজ ধরো এখানে 2 3 এসছে, তারপরে ধরে নাও এখানে 5 6 3 7 8 এইভাবে ডট 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 করে চলতে থাকবো। প্রথম কথা কি স্যার, এখান থেকে কোনো জায়গায় আমরা টার্মিনেট করে বলে দিতে পারি না, অ্যাকচুয়াল হবে না, মানে টার্মিনেট করলে আমরা বুঝতে পারবো না এর পরের যে নাম্বারগুলো বা পরের যে ডিজিটগুলো সেইগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারছি না। তার মানে কোনো একটা জায়গায় যদি স্যার এরকম দেখা যায় 2.3462 এরকম পরের ডিজিটগুলোকে আর প্রেডিক্ট করা যাচ্ছে না এবং সেগুলো কন্টিনিউ করছে, সেই ধরনের যে নাম্বারগুলো আমরা পাই তার মধ্যে কী কী আমাদের এক্সাম্পল কী কী পেয়েছি এখানে স্যার, এক্সাম্পল পেয়েছি √2 √3 পাই ই, এই ধরনের যত নাম্বার আসবে যেগুলো কন্টিনিউ করতে থাকবে এবং যেগুলোকে একটা জায়গা থেকে কেটে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না, তার মানটাকে আমরা বোঝাতে পারি না, এই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলি, এটাকে বলি ইরেশনাল নাম্বার। বোঝা গেল? তার মানে বেসিক্যালি এই যে নাম্বারগুলোকে আমরা যদি ইরেশনাল নাম্বার বলি, তাহলে বেসিক্যালি এবার তোমাকে যদি আমি প্রশ্নটা করি যে বলো তো তাহলে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার কোন কোন নাম্বার দিয়ে তৈরি, তুমি বলবে স্যার রিয়েল নাম্বার বেসিক্যালি তৈরি হচ্ছে রেশনাল নাম্বার আর প্লাস তার সাথে কে থাকবে, ইরেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বার মধ্যে তাহলে কোন ভদ্রলোক থাকছে স্যার, রেশনাল নাম্বারের মধ্যে থাকছে 0 +-1 +-2 এই ধরনের নাম্বার, প্লাস স্যার কোনো ফ্র্যাকশন থাকবে যেগুলোকে ভাগ করা যাবে, মানে একটা পার্টিকুলার টাইমে গিয়ে বলে দিতে পারবে যে ভ্যালুটা এত, বা যদি চলতেও থাকে সেই ভ্যালুগুলো প্রেডিক্ট করা যাবে। ফর এক্সাম্পল 0.333333 এগুলো আমরা প্রেডিক্ট করতে পারবো, মানে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থেকে থাকে সেগুলোকে অ্যাটলিস্ট প্রেডিক্ট করা যায়, বা সেগুলো রিপিটেটিং হয়, বা সেগুলোকে একটা জায়গায় কেটে দেওয়া যায়, কেটে দিয়ে আমরা বলতে পারি, সেই ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলবো, সেই ধরনের নাম্বারগুলো বলবো রেশনাল নাম্বার, মানে যেগুলো প্রেডিক্ট করা যাবে, যদি পয়েন্টেও থাকে পয়েন্টের পরে ডিজিটগুলো প্রেডিক্ট করা যাবে, সেই ধরনের নাম্বারগুলো করে রেশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বার কোনগুলো স্যার, ইরেশনাল নাম্বার সেগুলো হচ্ছে যেগুলোকে আমরা সাধারণত কোনো P/Q ফরম্যাটে আমরা লিখতে পারছি না, অথবা আমরা বলছি যে স্যার তার পয়েন্টের পরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারছি না, সেগুলো কী কী স্যার, √2 √3 পাই ই, এই যে নাম্বারগুলো, এই টোটাল নাম্বারগুলোকে আমরা কি বলছি স্যার, এই পুরো সেটটাকে আমরা কি বলছি স্যার, রিয়েল নাম্বার। তার মানে রিয়েল নাম্বার ইজ দ্য কম্বিনেশন অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। স্যার তার মানে কি এটা কি আমার শেষ হয়ে গেল, এটা কি বললে কি আমার শেষ হয়ে গেল? তার মানে তোমাকে যদি আমি বলতে থাকি তুমি কি বলতে পারবে, দেখো এখানে যদি আমি লিখতে থাকি, তার মানে রেশনাল নাম্বারের আন্ডারে কি আছে, সরি রিয়েল নাম্বারের আন্ডারে কি আছে, এটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের আন্ডারে কি আছে স্যার, রিয়েল নাম্বারের আন্ডারে আছে আপনার রেশনাল আর ইরেশনাল নাম্বার, তাই তো, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। আচ্ছা স্যার রেশনাল নাম্বার আন্ডারে কে কে আছে স্যার, রেশনাল নাম্বারের মধ্যে আছে স্যার ন্যাচারাল নাম্বার, প্লাস আছে স্যার ইন্টিজার্স, প্লাস আছে স্যার কোনো ডেসিমেল বা কোনো স্যার ফ্র্যাকশন যেগুলো টার্মিনেটিং, আর এর মধ্যে আছে কি স্যার, নিউট্রাল নাম্বার। আর ইরেশনাল মধ্যে কি আছে, যেগুলো স্যার নন টার্মিনেটিং নাম্বার, ফর এক্সাম্পল স্যার √2 √3 পাই অ্যান্ড ই। তার মানে দেখো রিয়েল নাম্বারের মধ্যে আছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, আবার রেশনাল নাম্বারের মধ্যে আছে ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, ডেসিমেল, নিউট্রাল নাম্বার, এই সমস্ত আছে। আর ইরেশনালের মধ্যে যেগুলো প্রেডিক্ট করা যায় না সেই ধরনের নাম্বারগুলো, যেমন √2 √3 পাই ই। স্যার এটাই কি পুরো নাম্বার সিস্টেমের খতম, বা এটাই কি পুরো নাম্বার সিস্টেম পুরো কমপ্লিট হয়ে গেল? না, এরপরেও আরেকজন ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের নাম হচ্ছে, খুব ছোটো করে শিখে রাখো, এর ওপরে ডিটেলস আমাদের চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সেটা কি জিনিস দেখো, পৃথিবীর সবার ওপরে থাকে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখন অবধি আমরা যতটুকু পড়াশোনা করেছি তার ভিত্তিতে আমরা যদি বলতে চাই পৃথিবীর সবার ওপরে আছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কেন? কারণ কি, কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি ডিল উইথ দ্য টু নাম্বারস, কি একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার বলতে কোনগুলো, ওই সবগুলো স্যার, রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার সমস্তগুলো হচ্ছে তোমার রিয়েল নাম্বার। আর ইমাজিনারি নাম্বার কোনগুলো স্যার, বেসিক্যালি ইমাজিনারি নাম্বার বলতে আমরা যেটা বুঝি রুটের ভেতরে স্যার -1ওয়ালা যে সমস্ত নাম্বার, কোনো জায়গায় যদি রুটের ভেতরে -1 চলে আসে সেই পার্টগুলোকে আমরা বলি ইমাজিনারি নাম্বার, এবং সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল আই দিয়ে, যেখানে স্মল আই ইকুয়ালস টু
আইকে বলা হয় আয়োটা, আর যেখানে স্মল আই এর ভ্যালু হচ্ছে √(-1). এবার ভালো করে দেখবে, কমপ্লেক্স নাম্বারের যখন তাহলে প্রশ্ন আসছে, কমপ্লেক্স নাম্বার দুটো পার্টে তৈরি হয়, কি একটা রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টের মধ্যে র্যাশনাল নাম্বার ইরেশনাল নাম্বার দুটোই থাকতে পারে, স্যার √2, √3, পাই, 1, 2, 3, 4, -1, -2, 0 যা খুশি থাকতে পারে। আর ইমাজিনারি নাম্বারের মধ্যে √(-1) বলা পার্ট, যেটাকে √(-1)টাকে আমরা কি বলছি, আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, বোঝা গেল। আচ্ছা, ইমাজিনে কয়েকটা আগে রিয়েল নাম্বার তো এতগুলো, কয়েকটা ইমাজিনারি নাম্বার এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বলি 2i, ধরো তোমাকে বলি 3i, তোমাকে যদি বলি i, তোমাকে যদি বলি আমি i², এই সমস্তগুলো এগুলো কী বলতে পারি আমি, ইমাজিনারি নাম্বার বলতে পারি। ফর এক্সাম্পল এটা কী হবে স্যার, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 × √(-1), কারণ আমি একটু আগে বললাম i মানে √(-1), তার মানে এটা কি স্যার 3 × √(-1), বোঝা গেল। এটা মানে কি স্যার, এটা মানে হচ্ছে √(-1) তার হোল স্কোয়ার, মানে এটাকে আমরা বলছি না অ্যাকচুয়ালি এই ফর্মেটে লিখছি তাই, কিন্তু এটা করলে অ্যাকচুয়ালি ভ্যালুটা তোমার সেই রিয়েল নাম্বারের মধ্যেই চলে আসবে। যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু স্যার এইভাবে আমরা এরকম বলতে পারি। এবার দেখো, তার মানে এই যে নাম্বারগুলো তুমি বললে এখানে, এবার এটাকে কীভাবে লিখছি দেখো। তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা কীভাবে লিখি, অলওয়েজ মনে রাখবে কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেই কমপ্লেক্স নাম্বার হয়ে যায় অলওয়েজ a ± IB, এই ফরম্যাটে লেখা হয়, a ± IB ফরম্যাটে লেখা হয়। তার মানে এর মধ্যে আর বি কি, এখানে এখানে a অ্যান্ড বি ইজ বিলং টু রিয়েল নাম্বার। এর মানেটা কি, মানেটা হচ্ছে এ আর বি এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার তুমি বসাতে পারো, যে কোনো রিয়েল নাম্বার তুমি এ আর বি এর মধ্যে বসাতে পারো। আর যেখানে আই কি, আই মানে হচ্ছে √(-1), বোঝা গেল। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তাহলে আমরা জেড, যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি জেড হয়, জেড অলওয়েজ বি রিপ্রেজেন্টেড বাই a ± IB, যেখানে এ কি, এ হচ্ছে স্যার যে কোনো রিয়েল নাম্বার, আর বি হচ্ছে কি স্যার, বি হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, আর আই হচ্ছে কি, আই হচ্ছে √(-1). এবং এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই এটাকে আমরা কি বলি, এই এ পার্টটাকে আমরা বলি রিয়েল পার্ট, এইটাকে আমরা বলি রিয়েল পার্ট, আর এই আইবি বলা পার্টটাকে আমরা বলি ইমাজিনারি পার্ট। আইবি বলা পার্টটাকে আমরা কি বলি, ইমাজিনারি পার্ট। তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়ে আগে এই জিনিসটাকে পার্টটাকে খতম করি, করে নেক্সট পার্টে আমরা শিফট হই। তার মানে এখন অবধি আমরা যেটুকু দেখলাম বা যেটুকু আমরা এখানে আইডিয়া করলাম, সেটা হচ্ছে স্যার যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আপনি কী ফরম্যাটে লিখতে পারেন, a ± I × b। তার মানে স্যার কয়েকটা এক্সাম্পল দিন, তার মানে একটু বুঝতে পারবো। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে কীভাবে লিখতে পারি স্যার, এরমভাবে লিখতে পারি 2 + I3, এরমভাবে লিখতে পারি, বা 2 + 3i এরকম লিখতে পারি স্যার, 2 + 3i এরকম লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো। তার মানে এখান থেকে তোমাকে যদি কেউ বলে এখানে এটা কত স্যার, এটা হচ্ছে 2, এখানে বিটা কত, বিটা হচ্ছে স্যার 3, আর চিহ্ন কত আছে এখানে প্লাস আছে, ঠিকই আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি a + IB, এই ফরম্যাটে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। যদি এটাকে লিখতে পারি তাহলে এটা কি হয়ে গেল, দিস ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার। এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে কমপ্লেক্স নাম্বারের যেখানে রিয়েল পার্ট কত স্যার, রিয়েল পার্ট হচ্ছে একটা a আর একটা হচ্ছে, মানে একটা 2 আর একটা হচ্ছে 3, আর এখানে i অলরেডি দেওয়া আছে। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, তাই যদি হয়ে থাকে, তাহলে তোমাকে যদি আমি এটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো এটা রিয়েল নাম্বারটা 2i, যদি শুধু 2i লিখে দিই, তাহলে তুমি এটাকে কি জেড ফরম্যাটে লিখতে পারবে? এটাকে যদি জেড ফরম্যাটে লিখতে হয়, তুমি কি বলে দেখো যে কোনো কমপ্লেক্স নাম্বার কীভাবে লিখি, জেড = a ± IB। আচ্ছা আমাকে বলো তো এটা কমপ্লেক্স নাম্বার না রিয়েল নাম্বার, কীভাবে বলবে? আগে দেখবে তুমি এই ফরম্যাটে লিখতে পারছো কিনা। দেখো 2i যেমন আছে যদি লিখে দাও, আচ্ছা মাঝে দেখো কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এখানে প্লাস দিয়ে দাও, অসুবিধা কিছু প্লাস দিতে পারো অথবা মাইনাস দিতে পারো। আচ্ছা আই যেমন আছে লেখো, বি এর জায়গায় কি লিখতে পারো 2, ভালো কথা। আর এর জায়গায় কিছু নেই মানে তুমি এখানে 0 লিখতেই পারো, কারণ এটা মানেই তো আবার স্যার 2i। তার মানে যদি তুমি এই ফরম্যাটে লিখতে পারো a ± IB, যেখানে এ বি দুটোই 0 হতে পারে, অসুবিধা কিছু নেই, তার মানে সেই নাম্বারটাকে তুমি কি বলবে, দিস ইজ কল্ড কমপ্লেক্স নাম্বার। এটাকে তুমি কি বলবে, কমপ্লেক্স নাম্বার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা তো 2iটা তো একটা ইমাজিনারি পার্ট ছিল, হোক না, আমার এখানে এটা 0 হয়ে গেছে, মানে রিয়েল পার্টটা তোমার 0 হয়ে গেছে, রিয়েল পার্ট তোমার এখানে 0 হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, 0 হয়ে গেছে তাই জন্য তাই, কিন্তু এর দুটোই আছে, রিয়েল পার্টও আছে ইমাজিনারি পার্টও আছে। কেন? কারণ আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার রিয়েল পার্ট এখানে ছিল, কত ছিল, 0 ছিল, তো 0 তো একটা নাম্বার, তুমি মানে 0টাকে অন্যভাবে ট্রিট করবে না, একটু আগে বলে 0 একটা নাম্বার, তার নাম্বারের কনসেপ্টটা আলাদা, সেটা আলাদা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কি একটা নাম্বার। তাহলে 0 যদি একটা নাম্বার হয়, আর এখানে a ± IB ফরম্যাটে যদি লিখতে পারি, সেই a ± IB ফরম্যাটের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে, এটা এখানে 0 হয়ে গেছে, বিটা এখানে 2i যেমন আছে
মানে বিটা 2 আছে আর এখানে আই আকারে ইমাজিনারি পার্টটা রয়ে গেছে। তাহলে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার আমি বলতে পারি, তাহলে সিমিলারলি তোমাকে যদি কেউ বলে 5 কি নাম্বার, তুমি তখন কি বলবে? একটু বড় অ্যাসপেক্টে ভাবো, তুমি বলবে স্যার এটা ন্যাচারাল নাম্বার, স্যার এটা পজিটিভ ইন্টিজার, এইসব নয়। তুমি এটা যদি একটু লার্জার অ্যাসপেক্টে ভাবো, তার মানে স্যার যে কোনো নাম্বারকে আমি তো এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি কী লিখবো? স্যার 5 প্লাস আই ইন্টু জিরো। কেন? স্যার অ্যাকচুয়ালি আই ইন্টু জিরো করলে তো জিরোই হয়, তার মানে 5 প্লাস জিরো, তার মানে অ্যাকচুয়ালি 5। তাহলে কী পেলে? স্যার এটাকেও তো আমি বলতে পারি কমপ্লেক্স নাম্বার। এটাকে আমি কী বলতে পারি? স্যার এটা একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে এইবার যেটা এলো সব থেকে লার্জার অ্যাসপেক্টস এলো, তার মানে পৃথিবীতে সবার ওপরে কে থাকে? সবার ওপরে থাকে কমপ্লেক্স নাম্বার। কেন? কেন তুমি যদি 2ও লেখো সেটাও একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। কীভাবে হবে? এই যে তার মানে বি এর পার্টটা জিরো হয়ে গেছে, আই এর পার্টটা জিরো হয়ে গেছে। আবার তুমি যদি এখানে 2i লেখো সেটাও কমপ্লেক্স নাম্বার, আবার তুমি এখানে 0 লেখো সেটাও কমপ্লেক্স নাম্বার, তুমি যদি এখানে 1 লেখো সেটাও কমপ্লেক্স নাম্বার, তুমি যদি -2 লেখো সেটাও কমপ্লেক্স নাম্বার। স্যার -2 কী করে কমপ্লেক্স নাম্বার হচ্ছে? দেখো একটু আগে বললাম রিয়েল নাম্বারের মধ্যে কে পড়ে? স্যার +1 -2 এরকম যা খুশি পড়তে পারে। তার রিয়েল নাম্বারের মধ্যে যদি নেগেটিভ নাম্বার পড়ে, তাহলে সেই নেগেটিভ নাম্বার তো তুমি আবার এখানে এ আর বি এর জায়গায় বসাতে পারো। তার মানে এ অ্যান্ড বি এর জায়গায় নেগেটিভ নাম্বারও থাকতে পারে। তাহলে সেই নেগেটিভ নাম্বার যদি বসে যায়, তার মানে কী হয়ে যাবে? তার সবার উপরে কে থাকে? তাহলে এখন কী পেলাম? স্যার সবার ওপরে যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা দেখাতে পারলাম, কমপ্লেক্স নাম্বার 2 মানেও কমপ্লেক্স নাম্বার, আবার 2i মানেও কমপ্লেক্স নাম্বার। তার মানে সবার ওপরে কে থাকে? এবার ভালো করে দেখো কীভাবে লিখি। সবার ওপরে থাকে স্যার কমপ্লেক্স নাম্বার। কীভাবে লিখে দেখো, তার ভেতরে থাকে স্যার, তার ভেতরে থাকে স্যার রিয়েল নাম্বার, তার ভেতরে থাকে স্যার, তার ভেতরে থাকে স্যার রিয়েল নাম্বারের ভেতরে কে থাকে? রিয়েল নাম্বারের ভেতরে থাকে স্যার ইন্টিজার, আর ইন্টিজারের ভেতরে থাকে স্যার অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার। এইভাবে আমি বলতে পারি। বোঝা গেল? আমি যদি পার্টিকুলার ভাগে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি এটা বলতে পারি কি পারি না? আমি বলো। প্রথমে থাকলো স্যার কমপ্লেক্স নাম্বার, তার আন্ডারে কে থাকলো? স্যার রিয়েল নাম্বার, তার আন্ডারে কে থাকলো? স্যার ইন্টিজার, আর তার আন্ডারে কে থাকলো? স্যার ন্যাচারাল নাম্বার। এবার তোমার বলুন স্যার এখানে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার কোথায় গেল? স্যার ওটাই তো রিয়েল নাম্বারের মধ্যে থাকে, এর আন্ডারে অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে। কিন্তু বেসিক্যালি এই রেশনাল নাম্বার ইরেশনাল কি এক প্রকার রিয়েল নাম্বার। তার মানে আমি যদি নাম্বারের বেসিসে বলি, সবার উপরে থাকে স্যার কমপ্লেক্স নাম্বার, তার নিচে থাকে স্যার রিয়েল নাম্বার, তার নিচে থাকে স্যার ইন্টিজার, ইন্টিজারের নিচে থাকে স্যার ন্যাচারাল নাম্বার। এই ছিল আমাদের পুরো নাম্বার সিস্টেমের ওভারঅল কনসেপ্ট। তাহলে সবার উপরে পৃথিবীতে কোন নাম্বার আছে? স্যার কমপ্লেক্স নাম্বার, তার নিচে কি আছে? রিয়েল নাম্বার, তার নিচে কি আছে? ইন্টিজার, তার নিচে আছে ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? এবার কমপ্লেক্স নাম্বার কি, রিয়েল নাম্বার কি, ইন্টিজার কি, ন্যাচারাল নাম্বার কি, এগুলো যখন বারবার ইউজ হবে তখন আশা করি তুমি বলতে পারবে। তাহলে এখান থেকে একটা ছোট্ট নোট তোমরা পারলে লিখে নেবে, এখান থেকে একটা ছোট্ট নোট তোমরা এখানে লিখে নেবে। এনি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট, ইজ এ কমপ্লেক্স নাম্বার। কেন? এক্সাম্পল দিয়ে এখানে লিখে নেবে। কারণ স্যার যদি আমি এখানে 2 নিই, 2কে কীভাবে দেখাতে পারবো? স্যার 2 প্লাস আই ইন্টু জিরো। তার মানে কি? স্যার অ্যাকচুয়ালি 2 প্লাস জিরো, তার মানে অ্যাকচুয়ালি 2। আর যখনই আমি এটাকে 2 প্লাস আই আকারে এটা লিখতে পারছি মানে কি? এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এনি রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমার কাছে যদি প্রশ্ন হয় এনি কমপ্লেক্স নাম্বার ইজ এ রিয়েল নাম্বার, এনি কমপ্লেক্স নাম্বার ইজ অ্যান রিয়েল নাম্বার, ইজ অ্যান রিয়েল নাম্বার, উত্তর হবে নো। কেন? কারণ কি? স্যার যদি আমি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার লিখি, ধরো আমি যদি এখানে লিখে দিই 2i, তাহলে 2iটা কি আমার স্যাটিসফাই করলো? 2iটা কি রিয়েল নাম্বার হলো? না, আই তো রিয়েল নাম্বার আসবেই না, ওটা তো ইমাজিনারি পার্ট। তার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার কিন্তু রিয়েল নাম্বার নয়, কিন্তু যে কোনো রিয়েল নাম্বার এক প্রকারের কমপ্লেক্স নাম্বার। কেন? আমি বললাম 2, 3 এগুলো কি রিয়েল নাম্বার, তাহলে ওগুলো কি তুমি আবার লিখতে পারো। এবার আগে বলতে পারো স্যার পাইটাকে লিখতে পারি না। হ্যাঁ লিখতে পারো, পাই প্লাস 2i লেখো, পাই প্লাস 2i। একটা এক্সাম্পল দেখাই। কেউ যদি বলে স্যার আমি পাই প্লাস 2i লিখবো, লেখো না, অসুবিধাটা কী আছে? এটা কি? এটা একটা কমপ্লেক্স নাম্বার। বোঝা গেল? তার মানে যে কোনো পৃথিবীর রিয়েল নাম্বার হচ্ছে এক প্রকার কমপ্লেক্স নাম্বার, কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার নয়। বোঝা গেল? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো ইমাজিনারি নাম্বার সেটা কিন্তু অলওয়েজ কমপ্লেক্স নাম্বার হতেই হবে। যে কোনো ইমাজিনারি নাম্বার সেটা কিন্তু অলওয়েজ কমপ্লেক্স নাম্বারই হতে হবে। মানে ইমাজিনারি নাম্বার মানে কোনটা? এই জন্য বললাম স্যার 2i, 3i বা শুধু i, এগুলো কি? এগুলো তো কমপ্লেক্স নাম্বার ছাড়া অন্য কোথাও ব্যবহার হবে না। তাহলে এগুলো কি? অলওয়েজ হবে, অলওয়েজ কি? অলওয়েজ কমপ্লেক্স নাম্বার। এগুলো কি? অলওয়েজ কমপ্লেক্স নাম্বার। তার মানে ইমাজিনারি নাম্বার অথবা রিয়েল নাম্বার সেগুলো সবই কি? অলওয়েজ আমার কমপ্লেক্স নাম্বার হিসাবে ট্রিট হয়। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তোমার অনেকে হয়তো মনে হবে স্যার এইগুলো তো অত স্যার এটা কি এতটা ইম্পর্ট্যান্ট? এটা ভালো করে যদি না জানো,
আদারওয়াইজ কিন্তু কোনো জায়গাতে কোনো কিছু করতে পারবে না। এবং ম্যাক্সিমাম যখন কনসেপ্টগুলো আসবে তখন কিন্তু হাতড়াবে। যখন আমি বলবো এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তখন কিন্তু হাতড়াতে শুরু করে দেবে। ওই জন্য আমি বারবার বলছি সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু এই জিনিসগুলোকে ভালোভাবে দেখো। আচ্ছা, এরপরে যেটা আমি করবো, যেটা আমি বলছি অ্যালজেব্রিক ফর্মুলা, এটা আমি লিখে বেশি টাইম নষ্ট করবো না, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। তোমরা ফর্মুলাগুলোকে আমি একটা চার্ট দিয়ে দেবো এই লেকচারটা শেষে, আমি তোমাদেরকে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেখানে সব লেখা থাকবে। জাস্ট অ্যালজেব্রিক ফর্মুলা বলতে কোন কোনগুলো কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমার শুরু করবো তো আমি কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা আমার করতে গেলে কী কাজে লাগবে সেগুলো আমি জাস্ট একটুখানি কয়েকটা বলে রাখি। এটা আমি দেখাবো না খুব বেশি, আর এটা বলবো না। অ্যালজেব্রিক যে সমস্ত ফর্মুলাস আছে, অ্যালজেব্রিক যে সমস্ত ফর্মুলাস আছে, সেই ফর্মুলাসগুলো তোমাদেরকে একটুখানি দেখতে হবে। কী কী? যেমন তোমাকে যদি আমি বলি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কী, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী, আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী, এগুলো কোথায় পাবে আমি সব দিয়ে দেবো, এখানে দেখা আছে, আর অলরেডি তোমরা পড়েছো। এগুলো নিয়ে ডিসকাস করার বা করে টাইম নষ্ট করার মতন কোনো সময় নেই। কেউ যদি তোমাকে বলে 4ab ফর্মুলা কী, কেউ যদি তোমাকে বলে আচ্ছা বলুন তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার ফর্মুলা কী, আচ্ছা কেউ যদি তোমাকে বলে আচ্ছা বলুন তো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স তার হোল কিউব তার ফর্মুলা কি? বোঝা গেল? এইভাবে আমার একটা টেবিল করা আছে বা একটা চার্ট করা আছে, সেই চার্টের মধ্যে ডিফারেন্ট অ্যালজেব্রিক যে সমস্ত ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাসগুলো জাস্ট তোমরা একটুখানি দেখে নেবে। যে জিনিসগুলো জানো বা যে জিনিসগুলো মনে আছে বা মুখস্থ আছে সেগুলো রাখবে, যেগুলো মনে নেই সেগুলোকেও চেষ্টা করবে একটুখানি মুখস্থ রাখার। যেমন তোমাকে যদি আমি বলি বা কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা বলো তো এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব তার ফর্মুলা কি, তুমি করে বসাতে যাবে? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসাবে, তারপরে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা বসাবে, তারপরে সেই দুটোকে তুমি ওখান থেকে প্লাস মাইনাস করে কাটাকুটি করে যা অ্যান্সার হবে সেটা করবে না। এখান থেকে তোমাকে ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে। বোঝা গেল? যেমন এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে? এর ফর্মুলা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কী হবে, স্যার 2b কিউব প্লাস 6a স্কোয়ার বি, এটা হয়ে যায় ডাইরেক্ট ফর্মুলা। তো এই জিনিসগুলো তোমাকে কী করতে হবে, এগুলো প্র্যাকটিস করে করে এই ফর্মুলা, যত ফর্মুলা আমার চার্টের মধ্যে দেওয়া আছে, বেসিক যে ফর্মুলাগুলো, যেমন তোমাকে যদি কেউ বলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, ঠিক আছে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটুখানি বাড়িতে প্র্যাকটিস করতে হবে। অল ফর্মুলাস তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু এই চ্যাপ্টারের কাজে লাগবে তা নয়, এরপরেও অনেকগুলো ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু এরপরে অ্যাপ্লাই হতে পারে। তো সেখানে কিন্তু তোমাদের খুব বেশি দরকার পড়বে। অতএব এই যতগুলো অ্যালজেব্রিক ফর্মুলা, এটার বিশেষে আমি খুব বেশি ডিসকাশন করলাম না, জাস্ট আমি বলে দিলাম তোমাদেরকে এতগুলো যে ফর্মুলা আছে, যে চারটা আমি দিয়ে দেবো ওখানে প্রোভাইড করবো, সেই চারটার মধ্যে যতগুলো ফর্মুলা আছে কোনো ফর্মুলা কিন্তু তোমরা ছাড়বে না। প্রত্যেকটা ফর্মুলাকে কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু সেটাকে কিন্তু তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে? তার মানে আমরা এখন অবধি চ্যাপ্টার অনেক কথা যদি আমি বলি, এখানে আমাদের কী কী জিনিসটা আলোচনা হলো আপাতত যেটা আমাদের আলোচনা হলো স্যার কনসেপ্ট অফ নাম্বারস হয়ে গেল, আর আমাদের অ্যালজেব্রিক ফর্মুলাস হয়ে গেল। ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনে ঢোকার আগে এখনও তাহলে দুটো জিনিস বাকি আছে, সেটা কি? দুটো তিনটে জিনিস বাকি আছে, সেটা কি? ফাংশন, ইকুয়েশন, ভেরিয়েবলস আর কনস্ট্যান্ট। এই চারটে সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিই, তারপরে আমরা এবারে আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারে আমরা ঢুকে যাব। ঠিক আছে? অ্যাকচুয়াল চ্যাপ্টারে আমরা ঢুকে যাব। আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করো। এবার দেখো, তো আমরা আজকে শুরু করবো কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু তার আগে আমি যেটা বললাম যে তোমাদেরকে একটুখানি বেসিক আইডিয়াটা আমি দিয়ে দিই, তোমরা অলরেডি জানো অনেকে। যদি কোনো জায়গায় দেখো এ বি সি স্মল ডি ই এফ জি এইগুলো লেখা আছে, বা স্মল এম স্মল এন, ঠিক আছে, স্মল কে, এই ধরনের অ্যালফাবেটগুলো লেখা আছে, অথবা 1 2 3 মানে যে কোনো রিয়েল নাম্বার সরি যে কোনো রিয়েল নাম্বার যদি তোমার লেখা থাকে, মানে যে কোনো রিয়েল নাম্বার বা ইমাজিনারি নাম্বার, যাই বলো, যে কোনো নাম্বার, ইমাজিনারি নাম্বার হোক, রিয়েল নাম্বার হোক, কমপ্লেক্স নাম্বার, যে কোনো নাম্বার যদি তোমার কাছে দিয়ে দেয়, অথবা তোমাকে যদি স্মল অ্যালফাবেট দিয়ে দেয়, জেনারেলি এই ভ্যালুগুলো কী হয়, এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয় না। এই ভ্যালুগুলোকে আমরা কী বলি? এই ভ্যালুগুলো আমরা বলি কনস্ট্যান্টস। খুব আমি ডিটেলসে যাব না, জাস্ট বেসিক আইডিয়াটা দিয়ে রাখি। যে নাম্বারগুলো, মানে এ মানে কি, আজকেও এ, 50 ইয়ার্স বাদেও এই থাকবে, 50 ইয়ার্স বাদেও এই স্মল এই থাকবে। ম্যাথামেটিক্সের কনসেপ্ট হচ্ছে সেটাই, যে নাম্বারগুলো পার্টিকুলার বা যে অ্যালফাবেটসগুলো বা যে নাম্বারগুলোকে আমরা সবসময় সেই নাম্বারে, মানে তার মানে অন্য কিছু নেই, তার মানে অন্য কিছু নয়,
এ মানে এই বোঝায়, 1 মানে 1ই বোঝায়, 2 মানে 2 বোঝায়, -2 মানে -2 বোঝায়। মানে -2 মানে তোমার মানে বোঝাচ্ছে -2, 3 মানে বোঝাচ্ছে -3, আচ্ছা পাই মানে বোঝাচ্ছে পাই, আচ্ছা স্মল এম মানে বোঝাচ্ছে স্মল এম, এর অন্য কোনো মানে নেই। মানে যেগুলো শুরু এবং শেষে থ্রু আউট যে অ্যালফাবেটসগুলোকে আমরা ইউজ করবো সেগুলো শুরু এবং শেষে সবসময় কী থাকবে স্যার, সেমই থাকবে। যেগুলো পরবর্তীকালে টাইম টু টাইম চেঞ্জ হবে না, বা কোনো জায়গায় ম্যাথামেটিক্যাল অপারেশনে আমরা যা কিছুই করি, যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই করি, সেগুলো ওরকমই থেকে যাবে, অ্যাজ ইট ইজ সেম থেকে যাবে, সেটা আজকে হোক, 50 বছর বাদে হোক, 1 লাখ বছর বাদে হোক। সেই পার্টিকুলার অ্যালফাবেটসগুলোকে বা সেই পার্টিকুলার নাম্বারসগুলোকে আমরা ওভারঅল ম্যাথামেটিক্সে কী বলি, ম্যাথামেটিক্সে আমরা বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, যে সবসময় স্থির বা যে সবসময় ফিক্সড, আরও স্পেসিফিক্যালি বললে কি হবে স্যার, ফিক্সড। তো সেই ফিক্সড জিনিসগুলোকে আমরা কি বলি, কনস্ট্যান্ট বলি। এবার আসবো ভেরিয়েবল। ভেরিয়েবল তাহলে কোনটাকে বলবো, এবার আসছি ভেরিয়েবল। ভেরিয়েবল ম্যাথামেটিক্সে ভেরিয়েবলের মানে হচ্ছে যে জিনিসটা ভ্যারি করে, যে জিনিসটা ভ্যারি করে বা ভ্যারি করে বা ভ্যারি করবে, বোঝা গেল স্যার কীরকম? সাপোজ সাধারণত আমরা যেটা এক্সাম্পল যেটা আমরা নিয়ে নিই বা যেগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আগে যদি রিপ্রেজেন্টের কথা বলো, যে কোনো স্যার ক্যাপিটাল অ্যালফাবেট অথবা স্মল অ্যালফাবেট হলে জেনারেলি স্যার এক্স ওয়াই জেড, এরকম স্পেসিফিক্যালি 2-3টে অ্যালফাবেটকে আমরা আলাদা রেখে দিই, যেগুলোর মানে হচ্ছে কনস্ট্যান্ট নয়, মানে আজকে যা আছে 50 বছর বাদে তাই নয়। মানে কি, আমি এই অ্যালফাবেটগুলোকে ভেরিয়েবল আমি তাকেই বলবো যে অ্যালফাবেটগুলো আজকে আর 50 বছর বাদে একই থাকবে না। মানে কি স্যার, আজকে এক্স আছে, আমি কালকে বলে দিলাম যে এক্সের জায়গায় কোনো একটা কনস্ট্যান্ট পুট করে দাও, যে কোনো একটা কনস্ট্যান্ট পুট করে দাও, মানে কি ধরো তুই পুট করে দাও, তখন তুমি কী করবে, ফাইনালি এক্স যেখানে যেখানে ব্যবহার হয়েছিল সেখানে সেখানে তুমি 2 ব্যবহার করে দেবে। বুঝতে পেরেছো? মানে তুমি ধরো বিয়ে বাড়িতে, একটা খুব গল্প মজার ছেলে বলি তাহলে বুঝতে পারবে, ধরো তুমি বিয়ে বাড়ি গেছো, বোঝা গেল, বিয়ে বাড়ি গেছো, এবার তোমাকে বাড়ি থেকে বলেছে যে আজকে পাঞ্জাবি পরবি, ঠিক আছে? তো তোমার যে বিয়ে বাড়িতে তুমি যাচ্ছ, তোমাকে যদি 5 দিন আগে থেকেও বলে থাকে যে অমুক দিনকে যে বিয়ে বাড়িতে আছে তুমি পাঞ্জাবি পরবে বা তোমরা পাঞ্জাবি পরে যাবে, ওখানে অন্য কিছু পরবে না, পাঞ্জাবি পরে যাবে, তার মানে কি তুমি ভ্যালুটা কি বলছো স্যার, ফিক্সড, আমার ড্রেসের ভ্যালুটা কি ফিক্সড। এবার ধরো বাবা মা এমন একটা পার্টি হলো বা এমন একটা কোনো অনুষ্ঠান হলো, সেখানে যখন তুমি গেলে, বাবা তোমাকে প্রথম দিন থেকে ধর 10 দিন আগে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট দিনকে বললো একটা কাজ করবি তুই ওই দিনকে না জিন্স প্যান্ট পরিস, ঠিক আছে? পরের দিন গেলো খুব ঠান্ডা পড়বে, তুই একটা জ্যাকেটটা পরে নিস। তৃতীয় দিন গেলো না 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 তুই একটা কাজ করবি, তুই শেরওয়ানিটা পরে নিস। আবার 14 দিন গেলো, এরকম হলো। তার মানে কি টাইম টু টাইম যখন তুমি চেঞ্জ করছো কোনো জিনিসকে বা যখন তোমার ভ্যালুটাকে তুমি চেঞ্জ করছো, তার মানে তুমি একটা জিনিস দেখো, তুমি যে ওই দিনে যে কী পড়বে অ্যাকচুয়ালি তুমি নিজেও যেন কনফিউজ, কারণ তোমার কাছে এতগুলো অপশন, তোমার মাথায় চিন্তা এতগুলো আছে। তো যখন এইরকম ঘটনা ঘটবে ম্যাথামেটিক্সও, যখন এই ঘটনাগুলো ঘটবে, যে পার্টিকুলার অ্যালফাবেটগুলোকে আমরা কিছু কিছু রিপ্রেজেন্ট করবো, সেই অ্যালফাবেটগুলোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি সে নিজেও জানে না। মানে পরবর্তীকালে ওই পার্টিকুলার ভ্যালু, ওই পার্টিকুলার অ্যালফাবেটের মধ্যে অন্য কোনো কনস্ট্যান্ট ভ্যালু, যেটা স্থির ভ্যালু, সেই ভ্যালুটাকে তুমি ওর মধ্যে পুট করতে দিতে পারো। তার মানে পরবর্তীকালে ওই ভ্যালুটা চেঞ্জ, পুরো গোটা ভ্যালুটা, বা যেখানে যেখানে এক্স ইউজ হয়েছে বা যেখানে যেখানে ওয়াই ইউজ হয়েছে বা যেখানে যেখানে জেড ইউজ হয়েছে, এই তিনটেই ভ্যালু পরবর্তীকালে কী হবে স্যার, চেঞ্জ হতে পারে। কীভাবে চেঞ্জ হবে, ওর মধ্যে আমি কী করবো, কিছু কনস্ট্যান্ট ভ্যালু পুট করে দেবো। সেই পার্টিকুলার জিনিসগুলোকে আমরা ম্যাথামেটিক্সে বলি ভেরিয়েবলস। তার মানে ম্যাথামেটিক্সে ভেরিয়েবল বলতে আমরা সেই পার্টিকুলার কোয়ান্টিটিসগুলোকে বলি বা সেই পার্টিকুলার রাশিগুলোকে বলি, যে পার্টিকুলার কোয়ান্টিটিসগুলো টাইম টু টাইম ভ্যারি করতে পারে, এবং আমি নিজে পরবর্তীকালে কী করবো, ওই পার্টিকুলার অ্যালফাবেটসগুলোর মানে আমি অন্য করে দেবো বা অন্য কিছু বসিয়ে দেবো। অন্য কী বসাবো, নিশ্চয়ই সাবান এসে বসাবো না, তেল এনে বসাবো না। অন্য কী বসাবো, অন্য স্যার এই একটু আগে যেটা শিখলাম, এই অন্য কোনো ফিক্সড ভ্যালুকে এসে বসিয়ে দিতে পারি, কার মধ্যে, এই এক্স ওয়াই জেড বা অন্য কোনো যা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। তো সেই পার্টিকুলার অ্যালফাবেটগুলোকে বা সেই পার্টিকুলার রিপ্রেজেন্টেশন করছি যে জিনিসগুলোকে দিয়ে, সেইগুলোকে বলবো আমরা ভেরিয়েবল। তাহলে কনস্ট্যান্ট মানে কি স্যার, যেগুলোর মানে হচ্ছে শুরুতেও যা শেষেও তাই, 50 বছর তাই, 1 লাখ বাদেও তাই, সেগুলোকে আমি কি বলবো, মানে আমি পাঞ্জাবি পরবো ভেবেছি আগে, 1 মাস আগেও তাই ভেবেছি, দিনের দিনও তাই পড়েছি, বা ওই ডেটটাও, বিয়ের ডেটটাও যদি চেঞ্জ হয়ে যায়, আমি পাঞ্জাবি সেদিনকে পরবো। এটা হচ্ছে কি আমার ফিক্সড ভ্যালু, বা এগুলোকে আমি কি বলবো ম্যাথামেটিক্সের ভাষায়, এগুলো কি বলবো, কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কোনটাকে বলবো, আমি ভেবেছিলাম ওই দিনকে পাঞ্জাবি পরবো, হঠাৎ করে বিয়ের ডেটটা বা যে অনুষ্ঠানটা সেটা চেঞ্জ হয়ে গেল, আমি পরের দিনকে কি করলাম, প্রথম কথা তো আমি ওই দিনকে পাঞ্জাবি পরবো তার কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় কথা হচ্ছে ধরো ডেটটাও যদি চেঞ্জ হয়ে যায়, আমি কি করবো, তখন আমার মাথাটাও চেঞ্জ হয়ে যাবে বা আমার ভাবনাটাও চেঞ্জ হয়ে যাবে। বা আমি শুরু 10 দিন থেকে 10 রকম ভাবছি, প্রথমে ভাবলাম পাঞ্জাবি পরবো, তারপর ভাবলাম পরবো, এরা অনেক কিছু করবো, তারপর শেষ দিয়ে দেখা গেল আমি ধুতি পরেছি আর হয়তো অন্য একটা কিছু পরেছি, গেঞ্জি পরে চলে গেছি, বোঝা গেলো? তো এই যে ভ্যারিয়েবল আর ফাংশন, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, এই দুটোর বেসিক আইডিয়া হচ্ছে এটা, বোঝা গেলো? এরপরে যখন ভেরিয়েবল আর ফাংশন, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট দুটো যখন তুমি শিখে গেছো, ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করবে, কনস্ট্যান্ট মানে যেটা আগে যা থাকবে পরেও তাই থাকবে, যখন তুমি এই দুটো শিখে গেছো, এরপরে আমাদের কাছে যেটা আসবে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ফাংশন আর ইকুয়েশন। এরপরে আসছে আমাদের ফাংশন অ্যান্ড ইকুয়েশন।
এটাও অনেকবার বলেছি আমি, মানে অন্তত কিছু না হলেও 100বার আমি রিপিট করেছি। শুধু নতুনদের জন্য আমি একবার এটাকে রিভাইজ করে দিচ্ছি, আর কিছুই নয়। নতুনদের জন্য আমি এটাকে একবার রিভাইজ করে দিচ্ছি, আর কিছুই নয়। ঠিক আছে, নতুনদের জন্য আমি এটাকে রিভাইজ করে দিচ্ছি, আর কিছুই নয়। দেখো এবার আমার হাতে তাহলে এখন কি পেলাম, এই যে ম্যাথামেটিক্সের কোয়ান্টিটিস, এই যে দুটো কোয়ান্টিটিস বললাম, কী কী কোয়ান্টিটিস বললাম? একটা বললাম কি আমি স্যার কনস্ট্যান্ট, মানে যেটা ফিক্স থাকে, যে ভ্যালুটা কোনো সময় চেঞ্জ হবে না, ফিক্স ভ্যালু, সেটাকে আমি বলছি কনস্ট্যান্ট। আর আরেকটা আমি যেটা টাইম টু টাইম চেঞ্জ করতে পারি, সেটাকে আমি কি বলছি, নাম দিয়েছি ম্যাথামেটিক্সে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস যেটার মানে কি, যেটা ভ্যারি করবে, যেটা ভ্যারি করবে, যেটার মানে কি, যেটা নট ফিক্সড। আর এই দুটোকে কী করা, এটাকেও কোনো অ্যালফাবেট দিয়ে বা কোনো লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করি, কোনো লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই কনস্ট্যান্টকে কি, কোনো স্যার নাম্বারস অথবা লেটার্স, দুটো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু জেনারেলি আমি কী বলেছি, এই লেটার্সগুলো কী হয়, স্মল ABCD তৈরি হয়। আর এখানে এই যে লেটার্সগুলো ইউজ করি কি স্যার, XYZ সাধারণত ব্যবহার করি, বোঝা গেল? তো এই যে দুটো জিনিস পেলাম, এই দুটো জিনিস কি পুরো ম্যাথামেটিক্স কমপ্লিট হয়ে যায়? পুরো ম্যাথামেটিক্স কি এই দুটো কোয়ান্টিটিস দিয়ে তৈরি হয়ে যায়, মানে ভেরিয়েবলের কনস্ট্যান্ট দিয়ে তৈরি হয় না। এছাড়াও স্যার কিছু জিনিস থাকে কি স্যার, যেমন স্যার কোনো ইকুয়াল টু সাইন থাকে, যেমন স্যার ধরুন ইমপ্লাইড সাইন থাকে, যেমন স্যার ধরুন কোনো অপারেশনস থাকে, ধরুন প্লাস মাইনাস, মানে যোগ করা বা বিয়োগ করা, বা স্যার গুণ করা, বা স্যার ভাগ করা, বোঝা গেল? মানে ডিভাইড, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এরকম ধরনের, বা স্যার রুট, কিউবিক, ওগুলো আরও অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। স্যার বেসিক অপারেশন বলতে আমরা যেটা বুঝি, স্যার আমার এই কিছু সিম্বলস থাকতে পারে, অথবা কিছু ম্যাথামেটিক্যাল কি থাকতে পারে স্যার, অপারেশনস থাকতে পারে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে। এবার এই জিনিসগুলোকে যখন কম্বাইন করব, তখন কম্বাইন করলে আমাদের দুটো জিনিস আছে, কম্বাইন করলে আমাদের দুটো জিনিস আছে। তো বেসিক্যালি এই দুটো জিনিসকে আমরা আগে সিম্বলের রেসপেক্টে যদি আমি ভাগ করি, উইথ রেসপেক্ট টু সিম্বল, উইথ রেসপেক্ট টু সিম্বল, উইথ রেসপেক্ট টু সিম্বল যদি আমি ভাগ করি, তো এই দুটো জিনিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আগে সিম্বলের রেসপেক্টে বোঝো, তারপরে কনসেপ্টের রেসপেক্টে আমি বলছি। সিম্বলের রেসপেক্টে আমরা যদি বলি, একটাকে বলবো ফাংশন, একটাকে বলবো ইকুয়েশন। যেখানে ইকুয়াল টু সাইন থাকবে, ভালো করে বোঝো, যেখানে ইকুয়াল টু সাইন থাকবে সেই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে ম্যাথামেটিক্সে আমরা কি বলি, ইকুয়েশন। বোঝা গেল? যেখানে ইকুয়াল টু সাইন থাকবে সেই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে আমরা কি বলি স্যার, ইকুয়েশন। আর যেখানে সাধারণত, দেখো এই ইকুয়ালটা মানে কি, এটা মাস্ট থাকতেই হবে। আর এখানে আমি যদি কোনো কিছু ধরো, কোনো কিছুকে বোঝাচ্ছি যে এটা মানে ওটা, সেই মানের জন্য ইকুয়াল ব্যবহার করছি, সেটা মানে কিন্তু নয়। মানে আমি বলতে চাইছি যে এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, তো আমি কি করতে পারি, এই ফর বা এ মানে আপেল, এই মানে বোঝানোর জন্য আমি কোনো জায়গায় ইকুয়াল টু সাইন ইউজ করলাম, সেটার মানে কিন্তু এখানে বোঝাচ্ছে না। আমি বলছি ইনবিল্ড থাকতেই হবে, মানে এটা থাকতেই হবে। আমি কিছু লিখি বা না লিখি, যেখানে থাকতেই হবে কনস্ট্যান্ট, আমি এক্সাম্পল দিলে আর বুঝতে পারবে, যেখানে ইকুয়াল টু সাইনটা মাস্ট থাকতেই হবে, সেই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলি ইকুয়েশন। আর যেখানে সাধারণত এই ইকুয়াল টু সাইন থাকে না, কিন্তু যদি আমরা কোনোভাবে ইন্ট্রোডিউস করি, সেটা ওখানে থাকতেই হবে, তার কোনো গ্যারেন্টি নেই। বোঝা গেল? সেটা আমি কোনো কিছু মানে বোঝানোর জন্য আমি ব্যবহার করছি, সেই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে আমরা কি বলি, ফাংশন। এবার কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা কি, এটা হলো একটা ফাংশন। কি করে বুঝলাম, কি করে বুঝলাম স্যার? প্রথম কথা, আপনি বলেছেন ইকুয়াল টু সাইন থাকবে না, এখানের মধ্যে কোনো ইকুয়াল টু সাইন আছে, এর মধ্যে কোনো ইকুয়াল টু সাইন আছে স্যার? অ্যান্সার হবে নো। তার মানে কোনো ইকুয়াল টু সাইন নেই, প্রথম কথা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা, আর কি কি এর মধ্যে জিনিস থাকতে পারে? তাহলে কি কি আছে এর মধ্যে বলো, ইকুয়াল টু সাইন নেই সেটা তো বুঝতে পারলাম, কি কি আছে স্যার এর মধ্যে? আছে দেখো, এই যে এক্স, আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে এক্স, এই যে এক্স, এগুলো কি স্যার? এগুলো হলো আমার ভেরিয়েবল, এগুলো কি আমার ভেরিয়েবল। আর এই যে প্লাস আর প্লাস, এই যে প্লাস বা কোনো জায়গায় মাইনাস থাকতে পারতো, এটা কি স্যার? এটা হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রাইট? এরপরে লাস্ট কি আছে স্যার? এখানে 2 আর 3 আছে, যেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে আমার দুখানা কনস্ট্যান্টকে, যেটা বেসিক্যালি আমাকে রিপ্রেজেন্ট করছে স্যার 2 নাম্বারস অফ কনস্ট্যান্টস। তার মানে এই পার্টিকুলার যে আমি এক্সপ্রেশনটা লিখলাম, সেখানে আমার কি দেখা গেল? প্রথম কথা হচ্ছে কিছু ভেরিয়েবলস আছে, কিছু ম্যাথামেটিক্যাল অপারেশনস আছে,
আর কিছু কনস্ট্যান্ট আছে, বাট মেনশন যেটা মাথায় রাখতে হবে বা যেখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা কি স্যার, এর মধ্যে কোনো রকম ইকুয়াল টু সাইন থাকবে না। এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে ম্যাথামেটিক্সে আমরা বলি ফাংশন, বোঝা গেল। এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অর এর ইন্টারনাল কনসেপ্ট আলাদা, সেটা আমি পরে আসবো বা সেটা যখন ডিসকাস করবো আরও ফার্দার আমি ডিসকাশন করবো। ইন জেনারেল যদি আমি মাঠের মানুষ হয়, আমি চাষ করতে করতে যদি আমি অঙ্ক শিখতে আসি, তো বেসিক্যালি তোমাকে যদি বুঝতে হয় তোমাকে এই অ্যাপ্রোচে শিখতে হবে জিনিসটাকে, তবে কিন্তু সেটাকে তুমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। ক্লিয়ার? আমি শুরুতেই যদি গ্রাফ ফ্রাফ এনে বোঝাতে শুরু করে যাই, তোমাদের অনেকে হয়তো বুঝে যাবে, কিন্তু ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু বুঝতে প্রবলেম হবে। এটা হয়ে গেল তার মানে ফাংশন। তার মানে ফাংশনের যদি আরও কয়েকটা এক্সাম্পল দিই, পরে দেখাচ্ছি। এবার ইকুয়েশন, এই জিনিসটাকে যদি আমি ইকুয়েশনে কনভার্ট করতে হয়, কী করতে হবে? দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা ইজ ইকুয়াল টু 9। যখন এটা লিখে দিলাম, যখনই তুমি একটা এক্সপ্রেশনের মধ্যে দেখো, এর মধ্যেও কিন্তু একই, এখানেও যা যা আছে এখানেও কিন্তু তাই আছে। এক্সটা কী আছে স্যার? এক্সটা একটা ইকুয়াল টু সাইন আছে। এই ইকুয়াল টু সাইন দেওয়া ভদ্রলোক, দ্যাট মিনস এই এক্সপ্রেশনটাকে পার্টিকুলার আমরা কী বলবো? ইকুয়েশন। তার একদম যে কিছু বোঝে না, একদম ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, তার মতন করে যদি বুঝতে হয় আমাদেরকে, তাহলে বেসিক্যালি আমরা কী বলবো স্যার? ইকুয়েশন আমরা সেটা কী বলবো? যার মধ্যে একটা ইকুয়াল টু সাইন থাকবে আর বাকি ফাংশানে যা যা আছে সেই জিনিসগুলোই থাকবে, কিন্তু একটা বেসিক ক্রাইটেরিয়া সেটা কি একটা ইকুয়াল টু সাইন থাকতেই হবে। আর ফাংশন কাকে বলবো স্যার? তার মধ্যে ইকুয়েশনের মধ্যে যা যা ছিল এখানের মধ্যে তাই থাকবে, কিন্তু কোনো ইকুয়াল টু সাইন থাকবে না। বেসিক্যালি সেই জিনিসটাকে আমরা বলছি ফাংশন। ইন জেনারেল বারবার বলছি, এটা কোনো ম্যাথামেটিক্স এরকম কোনো জায়গায় বইতে এইভাবে পাবে না। আমি ইন জেনারেল বোঝাচ্ছি তোমাদেরকে, খুব ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করছি, বোঝা গেল জল ভাত করে। এবার কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই আর কনভার্সনটা দেখে নিই। এই ফার্স্ট পার্টটার ভিডিওটাকে আমি এখানে এন্ড করবো, ঠিক আছে? কারণ অনেক লেন্থ হয়ে যাচ্ছে, এখানে আপলোডের একটা সমস্যা দেখা যাবে বা তোমাদেরও বোরিং একটা মনোটোনাস চলে আসবে। তো নেক্সট পার্টটা আমি কী করবো? নেক্সট পার্টের মাধ্যমে তৈরি করবো। আপাতত এই চ্যাপ্টারটা বা এই প্রি রিকুইসাইট যেটাকে বলে, বা একদম বেসিক যে আইডিয়াটা বা বেসিক যে ধারণাটা, সেটার জন্য আমি ফার্স্ট পার্টে এটাকে ইনক্লুড আমি করে দিলাম। এবার দেখো, কনভার্সনের প্রথমেই তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x এটা কি ইকুয়াল টু সাইন আছে স্যার? ইকুয়াল টু সাইন নেই। তার মানে এটা কি স্যার? এটা একটা আমার ফাংশন। সিমিলারলি এক্স কিউব প্লাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0, এখানে কি আছে স্যার? ইকুয়াল টু সাইন আছে। তার মানে এটা কী হয়ে গেল স্যার? এটা একটা ইকুয়েশন। চলো আরও ফ্রিকোয়েন্টলি দেখাই। তোমরা যদি বলি 3x প্লাস 2, এটা কি কোনো ইকুয়াল টু সাইন আছে? নেই। তার মানে এটা কী হয়ে যাবে স্যার? এটা হয়ে গেল একটা ফাংশন। আচ্ছা, তোমাকে যদি এটা বলি 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, তুমি তখন কী বলবে? এটা হয়ে গেল আমার একটা ইকুয়েশন। অত ভাবার দরকার নেই, যেখানে যেখানে ইকুয়াল টু সাইন সেগুলো হয়ে গেছে আমার ইকুয়েশন, আর যেখানে যেখানে ইকুয়াল টু সাইন নেই সেগুলো হয়ে গেছে আমার ফাংশন। এবার আসছি কনভার্সন। এবার কি আসছি? কনভার্সন কি জিনিস দেখো। তোমাকে যদি কেউ বলে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে তুমি ফাংশনটাকে লেখো, একটা ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে তুমি একটা ফাংশনকে লেখো, বা একটা ফাংশন দেওয়া আছে সেখান থেকে তুমি ইকুয়েশনটা লেখো। এটা যদিও বা এইটা কোনোদিনই কেউ জিজ্ঞেস করবে না, বা এটা কোনো কাজে লাগে না, তাও আমি বললাম এই লাস্টের পার্টটা আমার অতটা কাজে লাগে না, কিন্তু প্রথম পার্টটা ইকুয়েশন থেকে ফাংশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনভার্সনটা তোমাদেরকে জানতেই হবে, কীভাবে ইকুয়েশন থেকে ফাংশনকে কনভার্ট করতে হয়। দেখো, একটা ইকুয়েশন দিই, এক্স কিউব প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 8x প্লাস 9। স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে সমস্ত জিনিসকে ইকুয়েশনের ওয়ান সাইডে নিয়ে আসো। ইকুয়েশনের ওয়ান সাইডে নিয়ে আসো। স্যার ওয়ান সাইড বলতে কী বোঝাচ্ছেন? দেখো, আমি যদি দুটো ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড বলে দুটো সাইড যদি করি, তাহলে এটাকে বলতে পারি স্যার লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড।
তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এই দুটো পার্টে যদি আমি টোটালটাকে ভাগ করি, তাহলে আমার কন্ডিশন প্রথম স্টেপ ওয়ান কি স্যার, ইকুয়েশনের যে কোনো একটা সাইডে নিয়ে যেতে হবে সমস্ত জিনিসটাকে। তাহলে দেখো এর মধ্যে এইটা বড় আছে, তিনখানা এখানে কম্পোনেন্ট আছে, এখানে দুটো কম্পোনেন্ট আছে, তাহলে ইজিয়েস্ট ওয়েথ কাজ কী বা ইজিয়েস্ট ওয়ে কী হবে বা ইজিয়েস্ট কাজ কী হবে স্যার, সমস্তটাকে যদি LHS-এ নিয়ে আসি বা লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তাহলে স্টেপ ওয়ানের কাজ করে ফেলো। তাহলে কী করবো স্যার, x³ প্লাস 2x প্লাস 3, এটাকে যদি এদিকে আরও কী হয়ে যাবে -8x মাইনাস 9 ইজ ইকুয়াল টু, ডান দিকে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার একটু এটা সিম্পলিফাই করে নাও, করে নিলে কী হয়ে যাবে স্যার, x³ আচ্ছা এখানে 2x ছিল আর এখানে 8x ছিল, তাহলে সাইন এখানে বড় হবে, -8 এটা বড় হবে, আর 8 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 6, আর এখানে 3 থেকে 6 এখানেও তাই হয়ে যাবে স্যার মাইনাস, আর 9 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 6, বোঝা গেল। তার মানে এইটা হয়ে গেল তোমার ফাইনাল ইকুয়েশন। তার মানে প্রথমে ইকুয়েশন যাই থাক, তোমাকে আলটিমেটলি এই ফর্ম্যাটে নিয়ে চলে আসতে হবে কি স্যার, যে কোনো একটা দিকে সবকটা কনভার্ট করে নিতে হবে আর একটা পার্টকে 0 করে দিতে হবে। যখনই এই কাজটা তুমি করে ফেলবে, এর পরের যে স্টেপ হবে খুব ইজি, এর পরের যে স্টেপ হবে সেটা কি, এলিমিনেট ইকুয়াল টু সাইনকে তুমি এলিমিনেট করে দাও। করে দিলে যেটা পড়ে থাকবে, কি পড়ে থাকবে স্যার, এটা হয়ে পড়ে থাকবে হচ্ছে x³ মাইনাস 6x মাইনাস 6, এই যে জিনিসটা পড়ে রইল এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলবো, এটা কি বলবো আমরা ফাংশন, এটা কি আমরা বলবো ফাংশন। বোঝা গেল কি করব স্যার, যে কোনো একটা ইকুয়েশন থাকলে তার যে কোনো পার্টকে একটা দিকে নিয়ে চলে আসবো আর একটা পার্টকে 0 করে দেবো। সেটা আমি এটা বাঁ দিকে নিয়ে আসলাম, তোমরা চাইলে ডান দিকেও নিয়ে যেতে পারতে, বোঝা গেল, তার ক্ষেত্রে তোমার আলাদা হয়ে যেত, তখন -x³ মাইনাস 2x -x³ আর বাকিগুলো প্লাস হয়ে যেত, প্লাস 6x প্লাস 6 হয়ে যেত, ইকুয়াল টু 0 হতো। তার মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো আর রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, যখন একটা সাইডে নিয়ে আসো এবং সিম্পলিফাই করে নাও, করে নেওয়ার পরে ফাইনাল যে তোমার এক্সপ্রেশনটা থাকছে তার ক্ষেত্রে ইকুয়াল সাইনটা 0টাকে তুলে দাও, ইকুয়াল টু সাইনটাকে আর ডান দিকে 0 যেটা আছে এই দুটোকে তুমি হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দিলে যে জিনিসটা পড়ে থাকবে সেটাই হয়ে গেল তোমার ফাংশন। বোঝা গেল, এটা ইন জেনারেল একদম সেই ছোটো বাচ্চাদের যেভাবে শেখায় সেইভাবে আমি শেখালাম। এইবার যেটা লাস্ট আসবে বা এই টপিকটা বলেই আমি এখানে এন্ড করছি ক্লাসটা, সেটা হচ্ছে ফাংশনকে রিপ্রেজেন্ট কীভাবে করব, এবং ভেরিয়েবলের রেসপেক্টে ফাংশনকে কীভাবে আমরা উচ্চারণ করব বা বলবো বা প্রোনাউন্স করব বা সেগুলোকে আমরা দেখাবো কীভাবে রিপ্রেজেন্ট করব ম্যাথামেটিক্সে, সেটা একটুখানি দেখে নাও। দেখো এই যে x³ প্লাস 2x প্লাস 3 এটা কি লিখলাম, ইকুয়াল টু সাইন নেই মানে কি, এটা স্যার এটা হয়ে গেল একটা ফাংশন, একটু আগে দেখলে এটা কি, এটা একটা ফাংশন। এবার তোমাকে যদি বলো এর মধ্যে ভেরিয়েবল কটা আছে, কটা, এই দুটো মানে এরকম ভেবো না যে স্যার এই এখানে একটা x³ এখানে একটা 2x, এরকম নয়, দুটোই কি, দুটো টাইপটা কি, দুটোই হচ্ছে x দিয়ে, তাহলে এইটাকে আমরা কি বলবো, সিঙ্গেল ভেরিয়েবল। আচ্ছা স্যার, যদি এরকম জায়গায় যদি দুটো আলাদা আলাদা ভেরিয়েবল থাকতো, ভেরিয়েবল মানে কি একটু আগে বলেছি, ভেরিয়েবল মানে কি যেটা ভ্যারি করতে পারে, মনের মধ্যে কোনো ভ্যালু বসাতে পারো। স্যার যদি এরকম থাকতো xy² প্লাস 2xy প্লাস 3x প্লাস 2y প্লাস 9, এটা কি, এটা একটা ফাংশন, কিন্তু এখানে ইউজ হয়েছে কি, বারবার বলছি এক্স কতবার ইউজ হয়েছে সেটা ম্যাটার করছে না, এখানে কি কম্পোনেন্ট কী ব্যবহার হয়েছে, মানে লেটার কী ব্যবহার হয়েছে স্যার, লেটার এখানে দুটোই ব্যবহার হয়েছে, কি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তার মানে একটা এক্স একটা ওয়াই, তাহলে তুমি এখানে কি বলবে স্যার, এক্স অ্যান্ড ওয়াই আর টু ভেরিয়েবলস, তার মানে এটাকে কি বলবো স্যার, এটাকে বলবো টু ভেরিয়েবলস ফাংশন, এটা কি বলবো টু ভেরিয়েবল ফাংশন। সেরকমভাবে যদি তিনটে থাকে, মানে কোনো জায়গায় যদি এক্স ওয়াই জেড থাকে, তখন আমি কি বলবো স্যার, তখন বলবো থ্রি ভেরিয়েবল ফাংশন, বোঝা গেল। এরকমভাবে যদি স্যার ইনফাইনাইট নাম্বার থাকে, এনখানা যদি থাকে, তখন কি বলবো স্যার, এন ভেরিয়েবল ফাংশন, বোঝা গেল। তার মানে কোনো জায়গায় যদি ইকুয়াল টু সাইন না থাকে সেটা একটা ফাংশন হয়ে গেল, কিন্তু সেই ফাংশনের মধ্যে দেখবো এবার কতগুলো ভেরিয়েবল আছে, সেইগুলো অনুযায়ী আমি কি বলবো, সেইগুলো হচ্ছে স্যার এত নম্বর ভেরিয়েবল। আর আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবে, এখানে তোমরা বলবে এখানে কত ভেরিয়েবল ফাংশন আর ভেরিয়েবলগুলো কী কী। আচ্ছা এটা কিন্তু স্মল সি, গুলিয়ে ফেলো না, হ্যাঁ এটা স্মল সি, আর আমি এটা তোমাদের বলে দিচ্ছি এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে গুলিয়ে ফেলো না। এবার তোমরা বলো আমাকে, ওহ সরি, আমি ইকুয়েশন দিয়ে দিলাম,
আচ্ছা যদি দিই না, অসুবিধা কী আছে, করো না, ইকুয়েশান থেকে তোমরা করতে তো পারবে। চলো যেটা দিয়েছি সেটাই থাক, চেঞ্জ করছি না। এটা কি, এটা কনস্ট্যান্ট আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কী হবে স্যার, প্রথম কাজ যেটা হয়ে যাবে আমার, তোমরা নিজেরাই বলো প্রথম কাজ কী হয়ে যাবে স্যার, আগে ইকুয়েশান থেকে ফাংশনে কনভার্ট করুন, নাহলে তো বোঝা যাবে না। তাহলে এক্স ওয়াই প্লাস 3z প্লাস 2xz মাইনাস সি ইকুয়াল টু 0, বোঝা গেল। তারপরে কি স্যার, তারপরে এবার ফাইনাল আপনি এক্সপ্রেশনটা আগে লিখুন। ফাইনাল এক্সপ্রেশন কত, এক্স ওয়াই প্লাস 3z প্লাস 3xz মাইনাস সি, এটা হয়ে গেল আপনার ফাইনাল এক্সপ্রেশন। এবার ফাইনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে কতগুলো, যেহেতু সি কনস্ট্যান্ট আমি বলে দিয়েছি কোশ্চেনে, সিটা তো আমার কনস্ট্যান্ট, তার মানে সি এর কথা ভুলে যাও আপাতত, সিটাকে বাদ রেখে এবার দেখো কতগুলো নতুন লেটার আছে। স্যার একটা আছে এক্স, আরেকটা আছে স্যার ওয়াই, এখানে একটাই আছে, অসুবিধা কিছু নেই। আরেকটা আছে স্যার আপনার, সেটা হচ্ছে জেড। তার মানে কতগুলো কম্পোনেন্ট পেলাম স্যার, 3টে কম্পোনেন্ট পেলাম। কি কি স্যার, একটা আমি পেলাম ওয়াই, একটা আমি পেলাম স্যার জেড, আর আরেকটা আমি পেয়ে গেলাম স্যার এক্স। তার মানে কতগুলো ভেরিয়েবল আছে এই টোটাল ফাংশনটায়, তুমি বলবে স্যার 3টে। তার মানে তোমাকে যদি বলি এই ফাংশনটাকে তুমি কি বলবে, দ্য ফাংশন ইজ 3 ভেরিয়েবল ফাংশনস, 3 ভেরিয়েবল ফাংশন, 3 ভেরিয়েবলস ফাংশন, এটা 3টে ভেরিয়েবলের একটা ফাংশন, বোঝা গেল। লাস্ট আসবো রিপ্রেজেন্টেশন, যেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে ফাংশনকে কীভাবে রিপ্রেজেন্ট করবো। দেখো এই যে এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এবার আমাকে তো এটা বলতে হবে যেটা কতগুলো ভেরিয়েবল এবং কোন ভেরিয়েবলের ফাংশন, আমাকে তো এটা বলে দেওয়া চাই। তো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কী করি, দেখো কীভাবে লিখি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত। আবার বলছি এই ইকুয়াল টু মানে আমি যেটা বললাম, এই ইকুয়াল টু মানে কি, এটা মিন্স এই এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেল। মানে এই এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে, এই যে এক্সপ্রেশন এটাকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য আমি ইকুয়াল টু সাইন দিয়েছি, আদারওয়াইজ অন্য কোনো কিছু এখানে মানে করছে না। এই ইকুয়াল টু মানে আমার ভেবো না যে স্যার এটা তাহলে তো ইকুয়েশন হয়ে গেল, ওটা ওরকম ব্যাপারটা নয়। এখানে মানেটা কি, জাস্ট ওটাকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য এখানে অ্যাজ এ সিম্বল ব্যবহার করছে, এটা কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন নয়, বোঝা গেল। আর ইকুয়েশনে যেটা দেখেছিলাম ওটা অ্যাকচুয়ালি অপারেশনসের মধ্যে কাজ করছে, বোঝা গেল। তো এই মিনসের এই ইকুয়াল টু নিয়ে তোমরা মাথা ঘামাবে না, কারণ যদি বুঝতে অসুবিধা হয় তো অ্যারো দিয়ে দেখাও। যদি কখনো আমি এই পার্টিকুলার এক্সপ্রেশনকে এইভাবে আমি লিখি, মানে যদি এটা একটা ফাংশন হয়, তো ফাংশনকে যদি আমাদের বোঝাতে হয় আমরা কী করবো সবসময়, দেখো আমরা সবসময় এফ দিই, এফ মানে এফ ফর ফাংশন, জেনারেলি এটা ইউজ করা হয়। স্যার কোনো কোনো জায়গায় দেখি তো এরকমও লেখা থাকে জি অফ এক্স, এরকমও তো লেখা থাকে, তার মানে কি স্যার শুধুমাত্র এফ থাকবে, তার কোনো মানে নেই। কোনো জায়গায় এফ হোক অর জি হোক অর ক্যাপিটাল পি হোক, যাই হোক, কোনো জায়গায় যদি একটা অ্যালফাবেট লিখে তারপরে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট লেখে, এই তিনটের মানেই হচ্ছে সেখানে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা অ্যালফাবেট লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়, তার মানে বুঝবে সে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। আর জেনারেলি এখানে ফাংশনের যেহেতু এফ দিয়ে শুরু হয়, তাই জন্য এখানে এফ অফ আমরা লিখি ইন জেনারেল, ম্যাক্সিমাম জায়গায় যেটা দেখো এফ অফ সামথিং, কিন্তু তার মানে এই নয় জি অফ সামথিং বা কে অফ সামথিং বা পি অফ সামথিং, ঠিক আছে, বা এইচ অফ সামথিং, বা এখানে কেউ লিখে দিলে এইচ অফ সামথিং, এটার মানেও কিন্তু ফাংশন। কিন্তু এখানে মাথায় রাখবে যখন ফার্স্ট ব্র্যাকেট দিল তখন বুঝে গেলো তুমি ফাংশন। তার মানে কোনো জায়গায় যদি এফ অফ সামথিং লেখে, তোমার প্রথম মাথায় কী স্ট্রাইক করবে স্যার, এটা একটা ফাংশন রিপ্রেজেন্ট করবে। এবার ফাংশন কী, ধরো ফাংশনটা লিখে দিলাম এক্স কিউব প্লাস 2x প্লাস 3। এবার তুমি দেখো এর মধ্যে কতগুলো ভেরিয়েবল আছে, দেখো কনস্ট্যান্ট কোনো এখানে যায় আসে না, মেন হচ্ছে ভেরিয়েবল এখানে কতগুলো আছে, তুমি বলবে স্যার একখানাই ভেরিয়েবল আছে, ওয়ান ভেরিয়েবল। আর সেই ভেরিয়েবলটা কি স্যার, সেই ভেরিয়েবলটা হচ্ছে আপনার এখানে এক্স। তাহলে এটাকেই ডাইরেক্ট বোঝানোর জন্য তুমি এখানে কী লিখে দেবে, এখানে এক্স লিখে দিলে। কী বললাম বুঝতে পেরেছো? সাপোজ ধরো জি অফ সামথিং লেখা আছে, তাহলে তুমি কি বুঝলে স্যার এটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করবে। কী ফাংশনকে রিপ্রেজেন্ট করবে, সাপোজ আমি বলে দিলাম ওয়াই কিউব প্লাস 2y প্লাস 9, তাহলে তুমি কি বললে স্যার এটা একটা ফাংশন। বারবার বলছি এই ইকুয়াল টু সাইনকে নিয়ে মাথা খাওয়াবে না, এই ইকুয়াল টু সাইনের কথা ভুলে যাও, ওটা এমনি রিপ্রেজেন্ট করছি তাই বলছি। তাহলে এটা কি স্যার, একটা ওয়ান ভেরিয়েবল ফাংশন, সেই ভেরিয়েবলটা কত ওয়াই, তাহলে এখানে তুমি কী লিখে দেবে জি অফ ওয়াই। তার মানে এবার এই দুটো থেকে যদি আমি ডাইরেক্ট শুধু এই দুটো লিখে দিতাম, তাহলে তুমি কি বলতে স্যার কোনো জায়গায় জি অফ ওয়াই লেখা আছে, তার মানে কি স্যার জি অফ ওয়াই বেসিক্যালি একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। আর যেই ফাংশনের মধ্যে একটাই ভেরিয়েবল আছে, কারণ এখানে শুধু একটাই লেখা আছে অ্যালফাবেট তাই, বা একটাই লেটার লেখা আছে তাই, আর সেই অ্যালফাবেটটা বা সেই ভেরিয়েবলটা কি স্যার, এটা হয়ে গেল ওয়াই। সিমিলারলি কোনো জায়গায় যদি এখানে তোমাকে আমি যদি এইটা থেকে যদি আমি এখানে বলে দিই শুধু এফএক্সটা যদি আমি লিখে দিই, তুমি এফএক্স থেকে কি বলতে পারবে এখানে স্যার, এফএক্সটা থেকে দেখে যা বোঝা যাচ্ছে
প্রথম কথা এফ অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে মানে কি স্যার এটা একটা স্যার ইট ইজ এ ফাংশন। আর দ্বিতীয় কথা কি স্যার এটা তো ফাংশন, সেটা আমি বুঝতে পারলাম, এটা একটা ওয়ান ভেরিয়েবল ফাংশন, এটা একটা ওয়ান ভেরিয়েবল ফাংশন। আর সেই ভেরিয়েবলটা কি স্যার, সেই ভেরিয়েবলটা হচ্ছে এখানে এক্স। বোঝা গেল? চলো আরও দু একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কোনো জায়গায় যদি তাহলে এরকম লেখা থাকে এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে এটা থেকে তুমি কী বুঝছো? এটা থেকে আমি বুঝতে পারছি একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, যার মধ্যে কি আছে স্যার, যার মধ্যে দুখানা ভেরিয়েবল আছে, আর সেই ভেরিয়েবল দুটো হয়ে যাবে এক্স কমা ওয়াই। স্যার এক্সাম্পল কী হবে? এক্সাম্পল তুমি এটা লিখে নাও যা খুশি, এক্স কিউব ওয়াই প্লাস 2x ওয়াই কিউব প্লাস 9। বোঝা গেল? এটা একটা তোমার এক্সাম্পল হয়ে গেল। সিমিলারলি উল্টোভাবে তোমাকে যদি আমি দিয়ে দিই, তোমাকে যদি এটা বলি এক্স জেড প্লাস জেড এক্স প্লাস ওয়াই এক্স, এটা তোমার একটা যদি ফাংশন হয়, তাহলে তুমি এখান থেকে দেখে কি বলতে পারবো? স্যার এখানে তিনখানা ভেরিয়েবল আছে, তিনখানা ভেরিয়েবল কী কী? এক্স ওয়াই জেড। তার মানে আমাকে যদি এটা এক্সপ্রেস করতে হয়, আপনি যে কোনো একটা অ্যালফাবেট নিয়ে নিন, সেটা এফ দিয়ে করুন বা জি দিয়েই করুন, যাই দিয়ে করুন, আমাকে লিখতে হবে স্যার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। বোঝা গেল? বা যদি জি দিয়ে রিপ্রেজেন্ট করতাম, লিখতে হবে কি স্যার এক্স কমা ওয়াই কমা জেড। এখানে এই যে কমা কমা দিয়ে ভেতরে কী বোঝাচ্ছি স্যার, তিনটে জিনিসকে এখানে রিপ্রেজেন্ট আমি করছি। বোঝা গেল? দেখো কমা দিচ্ছি মানেটা কি, মানে স্যার দুখানা আলাদা আলাদা এখানে ভেরিয়েবল আছে। ক্লিয়ার? তো ফার্স্ট পার্টের মধ্যে আমরা এই বেসিক যে প্রি রিকুইসাইড যেটা ছিল সেই জিনিসটাকে আমি ডিসকাস করে দিলাম। এটা কিন্তু বারবার বলছি, যখন আবার আমি ফার্দার আমি যখন আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা আরও অ্যাডভান্স যে চ্যাপ্টারগুলো করবো, সেখানে কিন্তু আমি আর বারবার একই কথা বলবো না, কোনটা ফাংশন, কোনটা ইকুয়েশন, কোনটা কী জিনিস, কোনটা কনস্ট্যান্ট, কেন হলো, কী বৃত্তান্ত, একদম বেসিক জিনিসটাকে আমি এখানে আজকের ক্লাসের মধ্যে আলোচনা করে দিলাম, যেটা অলরেডি ম্যাক্সিমাম তোমরা সবাই জানো। যারা জানো না তারা একটুখানি দেখে নাও। এটা আপাতত আমি পার্ট 1-এর মধ্যে রাখলাম, এই ভিডিওটাকে আমি পার্ট 1-এর মধ্যে আমি ফেলে দিলাম। পার্ট 2 যেটা শুরু হবে সেখান থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন আমি স্টার্ট করব। ঠিক আছে? আপাতত পার্ট 1-এর মধ্যে তোমরা এইটাকে দেখতে পাবে। ঠিক আছে? কীরকম লাগলো তোমরা একটুখানি জানিও, প্রি রেকর্ডেড সেশনটা তোমাদের কীরকম লাগলো একটুখানি অবশ্যই জানিও। আর তোমাদের যদি কারোর ক্লাসটা মিস হয়ে যায় বা টাইমে যদি না করতে পারো, এর সুবিধা হচ্ছে এটাই, তুমি এখন না দেখতে পারলে বা তোমার যদি এখন ভালো না লাগে, তুমি 2 ঘন্টা বাদে দেখো, তোমার 2 ঘন্টা বাদে না থাকলে তুমি রাত্রিরে দেখো, রাত্রিরে ভালো না লাগলে তুমি কাল সকালে দেখো, একই ক্লাসটা তুমি কী হলো তোমার রেকর্ড হিসাবে রয়ে গেল। তুমি লিঙ্কটাকে যদি সেভ করে রাখো, তোমার এটা পার্মানেন্ট তোমার রয়ে গেল। বোঝা গেল? তো সেই জিনিসটা তোমরা চাইলে রিমাইন্ড ফরওয়ার্ড করে পেছনে গিয়ে সামনে গিয়ে তোমরা আগে পেছনে করে এটা দেখতে পারবে। তো এটার একটা যেমন এটা ডিসঅ্যাডভান্টেজ, যেমন লাইভ হয় না, সেরকম একটা সুবিধাও আছে, এটা কি তুমি রিমাইন্ড করে এদিক ওদিক করে প্রপারলি এটা দেখে নিতে পারবে। বোঝা গেল? তো ক্লাসটা এখানেই শেষ করলাম, এটা পার্ট 1 হিসাবে রইল। পার্ট 2 এর মধ্যে থেকে আমি এবার এই জিনিসগুলো যেগুলো শিখলাম সেগুলোকে আমি অ্যাপ্লাই করবো কোয়াড্রেটিক ইকুয়েশনে। বোঝা গেল? কোয়াড্রেটিক ইকুয়েশন সেখান থেকে আমি স্টার্ট করবো। ক্লিয়ার?